আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসটিতে। তো আজকে হচ্ছে আমরা বায়োলজি ক্লাস নিব না, আজকে হচ্ছে আমরা ফিজিক্স ক্লাস নেব। সো ফিজিক্সের এটা মানে হয় আমার পাবলিকলি একদম ফার্স্ট ক্লাস। সো আমি আশা করব এটা থেকে অনেকে মানে ভৌত অনুবিজ্ঞানে যত ভয় আছে সবটা কাটিয়ে উঠতে পারবে। তার জন্য সবার প্রথম কাজ হচ্ছে যে প্রথমে যেটা বলবো, আমি ক্লাসের শুরু থেকে দেখতে চাই যেন সবার মানে মনোযোগটা যেন ক্লাসের মধ্যে থাকে এবং প্রত্যেকেই যেন শেষ পর্যন্ত ক্লাস সাথে থাকে। এবং আমি আজকে এই লেকচারটা তৈরি করার জন্য অনেকটা সময় ব্যয় করেছি, যাতে করে কিভাবে আসলে ভালো করে বোঝানো যায় সেই জিনিসটা আমি আসলে মাথায় রেখে আজকে ক্লাসটা শুরু করছি। সো আমি আশা করব যে আজকের ক্লাসটা হচ্ছে সবাই খুব মনোযোগী থাকবে, কোনো অপ্রয়োজনীয় কোনো কথাটা অবশ্যই বলবেন না, আমি জানি সেটা। এবং অবশ্যই যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্লাসের মধ্যে নিজের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে জানিয়ে দিন অথবা শেয়ার করে জানিয়ে দিন। তো আমি একটু ওয়েট করি সবার জন্য। এইটার উপর কিন্তু আমাদের একটা লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে, বাট সেটার মধ্যে অনেকেই জয়েন করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একটা প্রাইভেট গ্রুপে ক্লাসটি নিয়েছি, বাট আমি এটা ইউটিউবে দিয়ে দিয়েছি। লাইভ ওয়ানটা কিন্তু ইউটিউবে দেওয়া শেষ এবং আমি আশা করব প্রত্যেকেই ক্লাসটি করে এসেছে। তো আমি লাইভ ওয়ানে যে ক্লাসটি করিয়েছিলাম সেটা ছিল আমাদের টাইপ 1। আমাদের এখানে মূলত 7 ধরনের টাইপ রয়েছে, 7টা টপিক আছে। 7টা টপিকের উপরে আমাদের 7 ধরনের ম্যাথ আমরা দেখতে পাই এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে, একটু কোশ্চেন করে দেওয়ার চেষ্টা করবে। আমরা ফার্স্ট লাইভ ক্লাসে যে ম্যাথসটা করেছিলাম তার উপর ভিত্তি করে আমি প্রথমে আপনাদের জন্য একটা ম্যাথস রেখেছি। দেখা যাক কারা কারা ফার্স্ট লাইভ ক্লাসটা করে এসেছে। ফার্স্ট লাইভ ক্লাসে আমরা এই টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মেইনলি আলোচনা করেছিলাম কি নিয়ে? আমরা মেইনলি আলোচনা করেছিলাম যদি একটা আলোকরশ্মি কোনো একটা বস্তুর উপরে, আমি একটু জিনিসটা একটু লিখে রাখাই। কোনো একটা বস্তু, মনে করলাম এখানে একটা বস্তু আছে, তার উপর যদি একটা আলোকরশ্মি আপতিত হয়, এই ম্যাথটা আমরা সলভ করব। এই বেসিকটা দিয়ে একটা বেসিক শিখবো, পাশাপাশি একটা ম্যাথ সলভ করব। এবং শুধুমাত্র এখানে বইয়ের ম্যাথ কিংবা বইয়ের বেসিক না, আমরা এখানে বোর্ড কোশ্চেনও সলভ করব ইনশাআল্লাহ, আজকের ক্লাসেই সলভ করব। তো দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি। তো একটা বস্তুর উপর যদি আলো আপতিত হয় তাহলে সে কি হবে? অবশ্যই প্রতিসরিত হবে। এবং প্রতিসরিত হওয়ার সময় আমরা জানি যে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে মেইনলি কি নিয়ে আলোচনা করা হয়? ভৌত কথাটার মানে হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা আলোকে ঠিক যেভাবে দেখতে পাই, অ্যাকচুয়ালি আলোর দিকটা কিন্তু দুইটা দিক থেকে আসে। আলোর দুইটা দিক কিভাবে হয় লক্ষ্য করি। এইখানে যে আলোর একটা তরঙ্গ থাকে, ভৌত আলোক বিজ্ঞান মানে হচ্ছে আলোর তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এখানে যে তরঙ্গটা থাকে না, এই তরঙ্গের মধ্যে দুইটা জিনিস থাকে, এটা আমরা ফার্স্ট লাইভ ক্লাসে বলেছি। তারপর আমি একটু সামারি করে নিচ্ছি যদি কারো কাছে নতুন মনে হয় তার জন্য। তাহলে এই যে তরঙ্গটা, এই তরঙ্গের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক এবং আরেকটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক। এই দুটো জিনিস হচ্ছে আমাদের এখানে থাকবে, একটা তড়িৎ ক্ষেত্রের দিক, একটা চৌম্বক ক্ষেত্রের দিক। কি বললাম? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। এবং এরা মূলত কিভাবে একটার সাথে সম্পর্কিত থাকে? 90 ডিগ্রি কোণে সম্পর্কিত থাকে। কি কোণে? 90 ডিগ্রি কোণে। তো আজকের লেকচারে এই জিনিসগুলো আমাদের বেসিক প্রথম লাইভ ক্লাসে আলোচনা করেছে, এগুলো আসলে কোনো প্রয়োজন হবে না এই ম্যাথসটা করার জন্য। বাট আমি একটু বলে রাখি যে ভৌত আলোক বিজ্ঞান এইটার একটা তত্ত্ব আছে, তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্বটা মূলত যে দিয়েছেন বা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার নাম ছিল ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল আমাদেরকে বলেছিলেন যে যদি একটা আলোর তরঙ্গ আমরা পাই, তার একটা বেগ থাকবে, তার একটা দ্রুতি থাকবে। সেই দ্রুতিকে আমরা প্রকাশ করি সি দ্বারা। এবং সেই বেগের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ই এবং আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি। এবং এখানে আমরা একটা তরঙ্গের ক্ষেত্রে y অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা পাই আর z অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রটা পাই। z অক্ষ বরাবর কি পাই? চৌম্বক ক্ষেত্রটা পাই। এই জিনিসগুলো আসলে লাইভ ওয়ানের, তো কারো বুঝতে সমস্যা হলে একটু বলবেন, আমি তাহলে আবার জিনিসটা রিপিট করে এখানে আলোচনা করব। ঠিক আছে? লাইভ ওয়ানের জিনিস তো, তাহলে কারো কাছে তো কঠিন মনে হতে পারে। সো যদি কারো কঠিন মনে হয় আমাকে অবশ্যই এটা জানাবেন কিন্তু কমেন্টে। আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম দুটো জিনিস আসলে লম্বালম্বি অবস্থান করে, 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র।
ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ বরাবর কাজ করতে আমাদের কি তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষ বরাবর কাজ করতে আমাদের চৌম্বক ক্ষেত্র। এবং এখানে আমাদের এটা ছিল হচ্ছে কি শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর মধ্য থেকে কি আর বেশি তরঙ্গটা বাড়তে পারবে? বাড়তে পারবে না, কিন্তু তরঙ্গ এইটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। এই যে আমাদের তরঙ্গের যে জিনিসটা, এইটা একটা অংশ আমি এখানে ভাগ করে জাস্ট লিখে রেখেছি, ঠিক আছে? তো এইটার শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এটা শীর্ষবিন্দু কি এইটা, অথবা এটাকে আমরা বলতে পারি বৃদ্ধির নিম্ন সীমা। বৃদ্ধির নিম্ন সীমা কেন? কারণ এই তরঙ্গটা কিন্তু আর বেশি বৃদ্ধি পেতে পারবে না। এই তরঙ্গটার নিম্ন সীমা, বৃদ্ধির নিম্ন সীমা এইটা। এবং আমাদের আরেকটা জিনিস এখানে মেনশন করে বলতে হবে, এটাকে আমরা বিস্তার বলতে পারি, এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি। কয়টা জিনিস তাহলে এটার নাম? এটার তিনটা নাম, শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে বৃদ্ধির নিম্ন সীমা। বৃদ্ধির নিম্ন সীমা আমাকে অ্যাকচুয়ালি একজন কোয়েশ্চেন করেছিল ইউটিউবে, যখন ক্লাসটি আমি দিয়েছিলাম তখন কমেন্টে একজন স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেনটা করেছিল যে বৃদ্ধির নিম্ন সীমা এবং বিস্তার কি একই জিনিস? হ্যাঁ, আসলে এই জিনিসটা একই জিনিস। তাহলে বৃদ্ধির নিম্ন সীমা, শীর্ষবিন্দু এবং বিস্তার, এই তিনটা কি একই জিনিস না? আমাদের কোয়েশ্চেনে কখনো এগুলো দিয়ে কনফিউজ করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে না। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি, এটা যদি আমাদের তড়িৎ ক্ষেত্রের শীর্ষবিন্দু হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের শীর্ষবিন্দু এটা না এটা। তাহলে এই যে শীর্ষবিন্দু, আমরা মূলত তড়িৎ ক্ষেত্রকে শুধুমাত্র ই দ্বারা প্রকাশ করব। যখন আমাদেরকে শীর্ষবিন্দু বলা হবে তখন আমরা প্রকাশ করব ই নট দ্বারা। যখন আমাদেরকে বলবে চৌম্বক ক্ষেত্রের শীর্ষবিন্দু, তখন আমরা প্রকাশ করব বি নট দ্বারা। এই নট দ্বারা এবং বি নট দ্বারা, ঠিক আছে? নরমালি তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করব ই দ্বারা, আর চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করব কি দ্বারা? বি দ্বারা। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা এই কোশ্চেনটা হচ্ছে সলভ করতে পারবো। এই কোশ্চেনটা হচ্ছে কি করতে পারবো? সলভ করতে পারবো। একটু লক্ষ্য করি, এখানে আমরা একটু যদি লক্ষ্য করি যে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের এখানে কি কি লাগবে, আগে প্রশ্নটা একটু পড়ি। যে কোনো কার্বন ডাই অক্সাইড লেজার এক্স অক্ষ অভিমুখে শূন্য স্থানে, এক্স অক্ষ অভিমুখে, ঠিক আছে? এক্স অক্ষ অভিমুখে, একটু ওয়েট করি আমরা। সরি। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড লেজার এক্স অভিমুখে, ঠিক আছে? তার মানে এক্স অক্ষ বরাবর শূন্য স্থানে সাইন সদৃশ তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে তাড়িত চৌম্বক তরঙ্গ কোনটা? এইটা। এটা তাড়িত চৌম্বক তরঙ্গ কেন? কারণ তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দুইটা জিনিস একসাথে এখানে কাজ করছে, কাজ করে তরঙ্গ সৃষ্টি করছে, তাই এটার নাম হবে তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে বলা হচ্ছে যে সাইন সদৃশ, তো সাইন সদৃশ, সাইনের লেখচিত্রটা কেমন হয় তরঙ্গের ক্ষেত্রে? এমন হয় না? আচ্ছা, এবার আসি শূন্য স্থানে সাইন সদৃশ তাড়িত চৌম্বক তরঙ্গ নিঃসরণ করছে তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র বলতে আমি যে বললাম না, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু অথবা শীর্ষবিন্দু অথবা সেটা হচ্ছে কি আমাদের বৃদ্ধির নিম্ন সীমা, বৃদ্ধির নিম্ন সীমা, অথবা সেটা হচ্ছে কি আমাদের বিস্তার। এবং আমরা এখান থেকে কোশ্চেন সলভ করতে গিয়ে আরেকটা শব্দ পেলাম, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র, কি বললাম? সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। তাহলে কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা আরেকটা নাম পেলাম এটার, সেটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। এই কোশ্চেনটা তোলার সময় খাতার মধ্যে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র লিখে নিচে ব্র্যাকেটে লিখে দিবেন শীর্ষবিন্দু, বৃদ্ধির নিম্ন সীমা এবং বিস্তার। এই চারটা জিনিস একসাথে হচ্ছে লিখে রাখবেন, তা না হলে কখনো কোশ্চেনে আমাদের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, কখনো শীর্ষবিন্দু থাকতে পারে, অথবা কখনো বৃদ্ধির নিম্ন সীমা, কখনো বিস্তার থাকতে পারে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, কখনো কখনো এই জিনিসগুলো আসলে চেঞ্জ হতে থাকে। সো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? ই নট এর মানটা দেওয়া আছে। ই নট এর মানটা হচ্ছে দেওয়া আছে 1.5 মেগাভোল্ট পার মিটার। এখন চিন্তা করি, আমাদের এখানে মূলত আমাদের তড়িৎ ক্ষেত্রের এককটা শুধুমাত্র ভোল্ট পার মিটার, বেগ পার মিটার কি বোঝাচ্ছে না? বেগ পার মিটার কি বোঝাচ্ছে? শুধুমাত্র এইটা হচ্ছে তার একক, কিন্তু এই যে এই এমটা দ্বারা বোঝাচ্ছে মেগা। আর আমরা জানি 1 মেগা ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 6 না? 10 টু দি পাওয়ার 6 না? এইবার আমরা কোশ্চেনটা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো। এর সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র কত? সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র কত জিজ্ঞাসা করছে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে লক্ষ্য করি। আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে বলা আছে হচ্ছে এই যে ই নট দেওয়া আছে। তাহলে আমরা একটু সাইডে লিখে রাখি, একটু সাইডে লিখে রাখি আমাদের এখানে কি কি দেওয়া আছে। কারো কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের দেওয়া আছে হচ্ছে ই নট এর মান দেওয়া আছে, ই নট এর মান দেওয়া আছে
1.5 মেগা বেগ পার মিটার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, শুধুমাত্র বেগ পার মিটার রাখার জন্য কি করতে হবে, 1.5 এর সাথে 1 মেগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, তার মানে এখানে ইনটু 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করবেন, গুণ করার পর যত আসবে তত লিখবেন। আর বেগ, তো বেগ কত হবে একটু চিন্তা করি, যেহেতু এখানে বলা আছে শূন্যস্থান, শূন্যস্থানে আলোর বেগ সব সময় কি নির্দিষ্ট থাকে, শূন্যস্থানে আলোর বেগ সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু কখনো কখনো শূন্যস্থান এটা যদি নাও বলা থাকে তাহলে বুঝতে হবে যেটা আসলে শূন্যস্থান কিংবা বায়বীয় অবস্থানকে বোঝাচ্ছে। তাহলে শূন্যস্থানে আলোর বেগ কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা আমাদের ছোটবেলাকার পড়া। সো এইবার আমাদেরকে বি নট বের করতে বলা হলে আমরা বি নটের মান বের করব। সো একটু আমি দেখি যে আমাদেরকে কমেন্টে কারা কারা হচ্ছে অ্যানসারটা করে দেখাতে পারে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন মানে টাইপ নাম্বার 1। সবাই একটু আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, তাহলে অনেকেই হচ্ছে ক্লাসটাতে জয়েন করতে পারবে, অনেকেই হচ্ছে ক্লাসটাতে জয়েন করতে পারবে। তো আমি বেসিকটা বুঝিয়ে ফেললাম, এইবার আমি দেখতে চাই এই ম্যাথসটা, বেসিকটা যদি বুঝতে পারে তাহলে ম্যাথসটা করা একদম ইজি। আমি সবকিছু লিখে দিয়েছি, জাস্ট এবার অ্যানসারটা ইনপুট করলে অ্যানসারটা বের হয়ে যাবে। জাস্ট আমাদের ভি নটের মানের জন্য আমরা এখানে লিখবো যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, অবশ্যই যখন সৃজনশীল কোয়েশ্চেন সলভ করব তখন খুব সুন্দর করে এটাকে উপস্থাপন করতে হবে। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা এখানে লিখব, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা কি জানি, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা অ্যাকচুয়ালি জানি হচ্ছে C ইকুয়াল টু E নট বাই B নট। এখন আমাদের কাছে B নটের মান চেয়েছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানটা চেয়েছে। সর্বোচ্চ যেহেতু বলে দিয়েছে তার মানে আমাদের এখানে B নট বের করতে বলেছে, কিন্তু যদি সর্বোচ্চ না থাকতো তাহলে শুধুমাত্র B লিখতাম, শুধুমাত্র E লিখতাম। বুঝতে পেরেছি? এবার দেখি আমাদের B নট বের করতে হবে, বা B নটের মান কত, B নটের মান হচ্ছে E নট বাই C। এবার জাস্ট মানগুলোকে বসিয়ে অ্যানসারটা বের করেন, দেখি কারা কারা হচ্ছে অ্যানসারটা বের করতে পারে। তানজিলা আক্তার হচ্ছে, সাউদা আছে, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে নুরজান, আমার সাথে রয়েছে হচ্ছে সানজিম আপু, তারপর হচ্ছে এমডি শাকলাইন মুস্তাক ইসলাম, এমডি শাকলাইন মুস্তাক সিয়াম, আচ্ছা আচ্ছা সিয়াম, ফরহাদ হোসেন ভাইয়া আমাদের সাথে রয়েছেন। ঠিক আমাকে কমেন্টে অ্যান্সারটা জানান দ্রুত, আমি একটু কমেন্টে অ্যান্সারটা দেখতে চাচ্ছি, অ্যান্সারটা কমেন্টে আমাকে একটু জানান, দেখি কে হচ্ছে খুব দ্রুত ক্যালকুলেশনটা আমাদেরকে জানাতে পারে। আমি সব তো বলেই দিলাম, জাস্ট ক্যালকুলেশনে অ্যান্সারটা হচ্ছে কত হবে, অ্যান্সারটা কত হবে, ই এর মান বলে দিলাম, সি এর মানও এখানে বলা আছে, জাস্ট অ্যান্সারটা কত হবে সেটা আমাকে কমেন্ট করে জানান। ইস্টার জাহান পাইলাপু সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি এখানে অ্যান্সারটা কত হবে। আচ্ছা, কেউই দেখি হচ্ছে অ্যান্সার বলছে না। সাথে সাথে রেসপন্স করতে হচ্ছে ভালো লাগে, যদি সাথে সাথে রেসপন্স করে। তো আমি হচ্ছে ক্যালকুলেশন করে একটু দেখি যে আমাদের এখানে অ্যান্সারটা কত আসে। আমাদের এখানে অ্যান্সারটা কত আসবে, 1.5। আচ্ছা, তো 1.5 এখানে কিভাবে, এই জিনিসটা হয়তো অনেকে পাচ্ছে না, একটু দেখি। যেহেতু এটা আমাদের বেগ পার মিটারে রাখতে হবে, তাহলে মেগার 1 মেগা ইকুয়াল টু কত, 1 মেগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6। তাহলে যদি আমরা বলি 1.5 মেগার বদলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বেগ পার মিটার। তাহলে এই মানটা হবে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানের এখানে মেগাটাকে আমাদের কি করতে হবে, এখানে আমাদের মিটারে মানে রাখতে হবে। তার জন্য আমরা কি করব, 1 মেগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, এই জন্য সেটা আমরা এখানে লিখে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে হচ্ছে তানজিনা আক্তার হচ্ছে আমাদেরকে যাচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এখানে এককটা কি হবে আমাকে একটু বলে ফেলেন তো, এককটা কি হবে। হ্যাঁ, ওনার অ্যান্সারটা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, তো এখানে এককটা কি হবে দেখি তো পারেন কিনা, এককটা কি হবে একটু দেখি কে কে হচ্ছে এককটা বলতে পারে। তারপরে আমরা হচ্ছে আমাদের টাইপ 2 তে চলে যাব। টাইপ নাম্বার 2, সবাই কি টাইপ নাম্বার 2 এর জন্য রেডি? টাইপ নাম্বার 2 হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে একটা খুব গুরুত্বপূর্ণ নীতি, যেটাকে আমরা বলি হচ্ছে হাইগেন্সের নীতি। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইগেন্সের নীতি। সো আমরা একটু খুব দ্রুত খাতার মধ্যে লিখে ফেলি এবং কমেন্টে জানিয়ে ফেলি এককটা কত হবে।
তারপরে হচ্ছে আমি কি করব, আমাদের নেক্সট টাইপ নাম্বার 2 তে চলে যাব। সবাই টাইপ নাম্বার 2 এর জন্য রেডি কিনা? আচ্ছা, এককটা আমি লিখেই দেই এখানে। একক হচ্ছে কত? আগের ক্লাসে আমি বলেছি একক হচ্ছে টেসলা। কেন টেসলা? কারণ চৌম্বক ক্ষেত্র, তো চৌম্বক ক্ষেত্রের একক কি হয়? অলওয়েজ চৌম্বক ক্ষেত্রের একক হবে কত? টেসলা। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকি, আমরা আমাদের টাইপ নাম্বার 2 তে চলে যাই। আমরা এই অংশটুকু মুছে ফেলি, এই অংশটুকু মুছে ফেলি, এই অংশটুকু মুছে ফেলি। আমরা টাইপ নাম্বার 2 তে আবার একটা বেসিক শিখবো, তারপর একটা কোশ্চেন নিবো। এরকম করে আমরা সবগুলো কোশ্চেন, যত রকমের কোশ্চেন আছে এবং যত রকমের ভয় আছে এই চ্যাপ্টারে সবগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা এখানে টাইপ নাম্বার 2 তে চলে যাই। আমাদের টাইপ নাম্বার 2 সেটা হচ্ছে, সবাই আমরা লিখে ফেলি খাতার মধ্যে। টাইপ নাম্বার 2 তে যে ম্যাথগুলো থাকবে সেগুলো হচ্ছে সবগুলো হাইগেন্সের নীতি, হাইগেন্সের নীতি। ওকে, সো এটা যদি আমরা হেডলাইন দিয়ে ফেলি তাহলে আমাদের অনেকটা কাজ শেষ হয়ে যাবে। এবং হাইগেন্সের নীতি আমাদেরকে কি বলে? হাইগেন্সের নীতি আমাদেরকে কি বলে? আমরা যেহেতু এখানে ভৌত আলোক বিজ্ঞান পড়ছি, তার মানে এখানে আলোর তরঙ্গ নিয়ে আলোচনা করা হবে না। সো আমরা প্রথমেই যে কোনো কিছু আলোচনা করার শুরুতেই ভৌত আলোক বিজ্ঞানের যে কোনো কিছু আলোচনা করার শুরুতেই তরঙ্গটা লিখে ফেলবো। তো এই যে তরঙ্গটা, এই তরঙ্গের একটা অংশ আমি ভাগ করে কেটে নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি কি করলাম, বিস্তারের একটা অংশ হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা কল্পনা করি, আমরা যখন একটা আলোক রশ্মিকে এভাবে গতিশীল করলাম একটা বস্তুর মধ্য দিয়ে অথবা কোনো একটা তলের মধ্য দিয়ে, তখন সেখানে যে আলোটা ছিল তার মধ্যে কি ছিল? অনেকগুলো কণা ছিল না? আলোক কণা ছিল। এবং সেই তরঙ্গের মধ্যে কিন্তু আলোক কণাগুলো থাকবে, তরঙ্গের মধ্যেও কিন্তু আলোক কণাগুলো থাকবে, থাকবে কি না? অবশ্যই মাস্ট বি থাকবে, কণাগুলো থাকবে। তাহলে আমরা এখানে যদি আমাদের আলোক কণাগুলোকে এখানে বসাই, আমাদের আলোক কণাগুলোকে এখানে যদি বসাই, আসলে কিন্তু আলোক কণাগুলো এইভাবে আমরা দেখতে পাবো, খালি চোখে দেখতে পাবো না। বাট আমরা এখানে কল্পনা করে নিচ্ছি, কারণ হাইগেন্সের নীতি এই আলোক কণাগুলো নিয়েই কিন্তু ব্যাখ্যা করে। তো এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে একটা তরঙ্গ, এবং এইটা অ্যাকচুয়ালি যেটা নির্দেশ করে, এরকম একটা তরঙ্গ নির্দেশ করে হচ্ছে তরঙ্গ মুখ। তো তরঙ্গ মুখ কি সেটা আমি একটু বলি। গত ক্লাসে আমার বলা হয়েছে তরঙ্গ মুখ কি জিনিস। তরঙ্গ মুখ জিনিসটা হচ্ছে, যদি আমি কোনো একটা আলোকে আপতিত করি তখন সে প্রতিসরিত হওয়ার সময় তার মধ্যে আমি কিছুটা শক্তি সঞ্চালিত করব। তার মধ্যে আমি কিছুটা শক্তি সঞ্চালিত করব। যেমন আমরা একটা টর্চ লাইটের কথা যদি চিন্তা করি, সেই টর্চ লাইটের মধ্যে কিন্তু আলোটা প্রথমে স্থির অবস্থায় ছিল, টর্চ লাইটের মধ্যে কিন্তু আলোটা প্রথমে স্থির অবস্থায় ছিল। আমি যদি তার মধ্যে শক্তি সঞ্চালিত না করি তাহলে কি সে গতিশীল হবে? তাহলে সে গতিশীল হবে না। তাহলে তাকে গতিশীল করার জন্য আমাদের কি করতে হবে? তার মধ্যে শক্তি সঞ্চালন করতে হবে। এখন আমি যখন ওই আলোর উপর শক্তি সঞ্চালন করলাম, তার মধ্যে যে কণাগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আলোটা গতিশীল হবে। এটা হচ্ছে তরঙ্গমুখ। তরঙ্গমুখ মানে হচ্ছে একটা আলোক কণা, একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি যখন তরঙ্গ সৃষ্টি করবে তখন সে তার আলোক কণাগুলোর কোনো পরিবর্তন না ঘটিয়ে শক্তি সঞ্চালনের মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করবে। বুঝতে পারছি তরঙ্গমুখ কি জিনিস? তাহলে এই প্রত্যেকটা কণার কথা যদি আমি একটু চিন্তা করি, এই কণাগুলোর কোনো পরিবর্তন কিন্তু হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এটার প্রমাণ আমি এখন দেখাবো আপনাকে কিভাবে পরিবর্তন হয়নি। আমাদের হাইগেন্স বলেছেন, বিজ্ঞানী হাইগেন্স আমাদেরকে বলেছেন যে এখানের মধ্যে যে তরঙ্গগুলো রয়েছে, তরঙ্গের মধ্যে যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর পরিবর্তন হয় না কেন? কারণ তারা অ্যাকচুয়ালি নিজেদের থেকে কিছু তরঙ্গ সৃষ্টি করে, নিজের থেকে কিছু তরঙ্গ সৃষ্টি করে। অর্থাৎ জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ এইখানে যে তরঙ্গ, তার মধ্যে যে কণাগুলো, এই কণাগুলো নিজেরাই কিছু তরঙ্গ মুখ তৈরি করে। এদের তরঙ্গ মুখ থাকে, এদেরও আবার আলাদা আলাদা তরঙ্গ মুখ থাকে। এই দিক বরাবর তরঙ্গ মুখ থাকবে, এই দিক বরাবর তরঙ্গ মুখ থাকবে, এই দিক বরাবর তরঙ্গ মুখ থাকবে, এই দিক বরাবর তরঙ্গ মুখ থাকবে। এখন এটা হচ্ছে আমাদের প্রধান তরঙ্গ, এটা হচ্ছে আমাদের আলোর প্রধান তরঙ্গ মুখ, আলোর প্রধান তরঙ্গ মুখ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলোর প্রধান তরঙ্গ মুখ। এই আলোর প্রধান তরঙ্গ মুখের মধ্যে যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো যেই তরঙ্গ মুখগুলো সৃষ্টি করে আলাদা করে, উৎস হিসেবে কাজ করে, সেই তরঙ্গ মুখগুলোকে আমরা বলি হচ্ছে গৌণ তরঙ্গ মুখ। গৌণ তরঙ্গ মুখ কি বলি? গৌণ তরঙ্গ মুখ বলি, গৌণ তরঙ্গ মুখ বলি। এবার লক্ষ্য করি, তাহলে প্রধান তরঙ্গ মুখের মধ্যে যে আলোক কণাগুলো থাকে সেগুলো নিজেরা আবার কি তৈরি করছে? গৌণ তরঙ্গ মুখ তৈরি করছে। এইবার যখন এই গৌণ তরঙ্গ মুখগুলো সৃষ্টি হচ্ছে,
তখন তাদের যে বেগটা সেই বেগ কিন্তু অপরিবর্তিত, মানে সেই বেগটা কিন্তু প্রধান তরঙ্গ মুখের বেগের সমান। অর্থাৎ প্রধান তরঙ্গ মুখটা যে বেগে যাচ্ছিল সেই একই বেগে কিন্তু এই গৌণ তরঙ্গ মুখগুলো তৈরি হচ্ছিল। গৌণ তরঙ্গ মুখগুলো উৎস থেকে নির্গত হচ্ছিল, কিন্তু সেই একই বেগে গৌণ তরঙ্গ মুখগুলো কি হচ্ছিল, নির্গত হচ্ছিল বা গতিশীল হচ্ছিল। এখন যখন এই বেগে তারা গতিশীল হচ্ছিল, এই গৌণ তরঙ্গ মুখগুলো যখন একটা নির্দিষ্ট বেগে গতিশীল হচ্ছিল, গতিশীল হওয়ার সময় একটা নির্দিষ্ট সময়ে যদি আমি এই প্রত্যেকটা তরঙ্গ মুখ বরাবর একটা স্পর্শক টানি, প্রত্যেকটা তরঙ্গ মুখ বরাবর, যেমন আমি যখন এটা কিভাবে টেনেছি, বাঁকা হয়েছে অবশ্য, এটা যখন এটাকে যখন টেনেছি তখন এইটা বরাবর আমি একটা স্পর্শক টানলাম, এটা বরাবর একটা স্পর্শক টানলাম, এইটা বরাবর একটা স্পর্শক টানলাম। তাহলে চিন্তা করি, যখন এটা জিনিসটা আসলে এতটা সোজা হয় না, জিনিসটা তখন আসলে আমি এরকমই পাবো, একটা তরঙ্গ যেরকম হয় ঠিক সেরকমই আমি পাবো। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এরকম, যখন প্রধান তরঙ্গ মুখ থেকে গৌণ তরঙ্গ মুখগুলো নির্গত হচ্ছে, তখন সেই গৌণ তরঙ্গ মুখ বরাবর আমি একটা নির্দিষ্ট সময় একটা স্পর্শক টানলে সে একটা নতুন তরঙ্গ মুখ আমাকে দিবে। যখন আমি একটা স্পর্শক টানলাম, সে আমাকে একটা নতুন তরঙ্গ মুখ দিবে। তাহলে আমাদের হাইগেন্সের নীতি কি বলে, আমি কিন্তু নীতিটা বলে ফেলেছি, এইবার আপনারা কিন্তু আমার মুখ থেকে শুনেই জিনিসটা বুঝতে পারবেন। হাইগেন্সের নীতি বলে যে যদি একটা তাড়িত চুম্বক তরঙ্গের প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা আলোক কণা থেকে আমি নতুন করে আবার গৌণ তরঙ্গ মুখ পাই, নতুন করে আলাদা আলাদা প্রত্যেকটা কণার গৌণ তরঙ্গ মুখ পাই, এবং তাদের যে বেগটা সেটা হয় প্রধান তরঙ্গ মুখের সমান, সেই বেগে চলমান গৌণ তরঙ্গ মুখগুলোর মধ্যে আমি যদি একটা নির্দিষ্ট সময়ে স্পর্শক টানি, তাহলে আমি একটা নতুন তরঙ্গ মুখ পাবো। এটাই হচ্ছে আমাদের হাইগেন্সের নীতি। এবং এই যে হাইগেন্সের নীতি অনুসারে আমরা একটা সূত্রের সাথে এই নীতিটাকে মিলাতে পারি, সেটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্রের সাথে হাইগেন্সের নীতিটা কিন্তু মিলে যায়, এবং সেটা আসলে একটা প্রমাণ স্বরূপ জিনিসটা আসে। আমি এখন প্রমাণটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রমাণটা আসলে আপনারা নিজেরা বইয়ের মধ্যে পড়লেও বুঝতে পারবেন, বাট প্রমাণটা বেশি ইম্পর্টেন্ট না। প্রমাণ থেকে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের ক্ষেত্রে 2 নম্বর সূত্র সেটা হচ্ছে আমরা জানি না যদি এটা একটা বিভেদ তল হয়, বিভেদ তলের এই পাশটা হবে হচ্ছে আমাদের এ মাধ্যম, বিভেদ তলের এই পাশটা হচ্ছে আমাদের বি মাধ্যম, ঠিক আছে। এবং এই বিভেদ তলের মধ্যে একটা অভিলম্ব থাকবে, অবশ্যই ভূলম্ব থাকবে। এখন এই এ মাধ্যমের একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্ক থাকবে, বি মাধ্যমে একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্ক থাকবে, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে মিউ এ, এবং বি মাধ্যমে প্রতিসরাঙ্ককে প্রকাশ করি হচ্ছে মিউ বি, রাইট। এবার আমরা যদি বলি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। সেটা আমরা কিভাবে প্রকাশ করি, আমরা যখন এইভাবে লিখি, নরমালি এভাবে লিখি, সেটা আসলে বোঝায় শূন্য স্থানের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আমরা লিখি এভাবে, তাহলে সেটা বোঝায় আসলে শূন্য স্থানের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কিন্তু যদি আমরা জিনিসটাকে এভাবে বলি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, যার সাপেক্ষে তাকে আমরা লিখি হচ্ছে কোথায়, বাম পাশে লিখি, ঠিক আছে। যার সাপেক্ষে আমরা প্রতিসরাঙ্ক বের করব তাকে আমরা কোথায় লিখবো, বাম পাশে লিখবো। তাহলে চিন্তা করি, এখানে আমরা বাম পাশে লিখলাম, এবং আমরা যার প্রতিসরাঙ্ক বের করব তাকে আমরা রাখবো হচ্ছে কোথায়, ডান পাশে রাখবো। আচ্ছা, এবার আমরা আসি আমাদের এখানে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এখানে আমাদের বাম পাশে যাকে রাখলাম তাকে এই পাশে নিচে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে মিউ এ, এবং ডান পাশে যাকে রাখলাম তাকে আমাদের রাখতে হয় হচ্ছে কোথায়, উপরে রাখতে হয়, ঠিক আছে। রাখতে হয় কোথায়, উপরে রাখতে হয়। এইটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের 2 নম্বর যে সূত্রটা, এই সূত্রটা আসে মূলত হাইগেন্সের নীতি জিনিসটাকে যখন ব্যাখ্যা করতে করতে আমরা প্রমাণ করি, একটা সময় দেখা যায় যে এই জিনিসটা চলে আসে। এজন্য আমরা এখানে হাইগেন্সের নীতির মধ্যে একটা জিনিস বলতে পারি, এই নীতিটা আসলে প্রতিসরণের নিয়ম মেনে চলে। তাহলে যখন এই নীতিটা প্রতিসরণের নিয়ম মেনে চলছে, তার মানে সে এই সূত্রটাও মানবে। তো এই সূত্রটা তো আমরা সবাই জানি যে এখানে বাম পাশে যে থাকবে তাকে মানে মিউ এ মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে, বি এখানে রেখা মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব। তাহলে যার প্রতিসরাঙ্ক বের করব তাকে আমরা ডানে রাখবো, যার সাপেক্ষে বের করব তাকে আমরা বামে রাখবো, এটা আমরা সবাই জানি। এবং এটাও আমরা জানি যে
যার সাপেক্ষে বের করব তাকে আমরা ওই পাশে রাখবো নিচে, এবং যার প্রতিসরাঙ্ক বের করব তাকে আমরা ওই পাশে রাখবো উপরে। এখান থেকে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে বেগের ক্ষেত্রে আলোর প্রতিসরাঙ্ক থাকবে, শুধু আলোর বেগ থাকবে না, অবশ্যই আলোর একটা বেগ থাকবে। আর আলোর বেগটা হবে এই সম্পর্কটার বিপরীত, অর্থাৎ এখানে এ মাধ্যমের আলোর বেগ থাকবে উপরে আর বি মাধ্যমে আলোর বেগ থাকবে নিচে। ঠিক আছে, এ মাধ্যমের আলোর বেগ থাকে উপরে, বি মাধ্যমের আলোর বেগ থাকে নিচে। এখান থেকে আমরা আরেকটা সূত্র জানি না, যদি এটা হয় আমাদের আপতিত রশ্মি, এটা যদি হয় আমাদের আপতিত রশ্মি, তাহলে সেক্ষেত্রে এ যখন প্রতিসরিত হবে, হয় এভাবে প্রতিসরিত হবে, অবিলম্বের দিকে বেঁকে আসবে, অথবা সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তো যদি এটা ঘন হয় তাহলে সে কি করবে, যদি ঘন হয় তাহলে সে অবশ্যই এদিকে সরে আসবে, আর যদি সে হালকা হয় তাহলে এদিকে দূরে সরে যাবে। এখন চিন্তা করি যে কোনো একটা ঘটনা হয়তো বা ঘটলো, এখন আমরা তো জানি যে এটা হচ্ছে আমাদের কি আপতন কোণ এবং এটা হচ্ছে আমাদের কি প্রতিসরণ কোণ না। তো আমরা যে সূত্রটা জানি এটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে সাইন আই, অর্থাৎ আপতন কোণের সাইনের অনুপাত, সাইনের রাশি ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইনের রাশিটাকে আমরা এভাবে লিখি, এবং এই দুটার অনুপাত ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই জিনিসটা আমরা সবাই জানি কিনা, এটা অবশ্যই আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ে এসেছি। আর যারা হচ্ছে নিউ পুরো চ্যাপ্টারটা, তাদের জন্য কোনো সমস্যা নাই, আমি এক্সপ্লেইন করতে পারবো যদি কারো সমস্যা থাকে এই জিনিসটাতে। এখন আমরা চিন্তা করি এই যে একটা সূত্র আমরা এখান থেকে পেলাম, এটা আমরা কোথা থেকে পেলাম, হাইগেন্সের নীতি থেকে। এবার এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2, হাইগেন্সের নীতির উপর ভিত্তি করে আমাদের প্রতিসরণের একটা ম্যাথ আমরা এখান থেকে করব। সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। শেয়ার ডান বলতেছে তাজকিয়া তাবাসসুম আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর তানজিন আক্তার বলছে শেয়ার ডান, ধন্যবাদ। জাকিয়া ফির অন্তু জয়েন করেছে, শেয়ার ডান বলছে, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো পর্যন্ত শেয়ার করেনি, শেয়ার করে জানিয়ে দিন শেয়ার ডান কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছি এখানে হাইগেন্সের নীতি থেকে আমরা একটা সূত্র পেলাম যেটা আমাদের খুব পরিচিত, সেটা হচ্ছে আমাদের প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটি। এখন আমাকে একটু কমেন্ট করে জানান এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা, যে হাইগেন্সের নীতি কি বলে এবং সেখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, জিনিসটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা টাইপ 2 এর ম্যাথটা করে ফেলতে পারবো। টাইপ 2 তে আমরা যে ম্যাথটা করব সেটা আমি এখন করে দেখাবো। সবাই একটু কমেন্ট করে জানান এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা। দেন আমি টাইপ 2 এর ম্যাথটা করে দেখাবো এখানে। টাইপ 2 আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেলছি। আর আরেকটা বিষয় আমাকে একটু জানাবেন, সেটা হচ্ছে যে আপনাদের নোট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। নোট করতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। যার নোট করতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে এখনই জানান, আমি তাকে ইনবক্সে অথবা আমাদের এই গ্রুপের মধ্যে আমার নিজে তৈরি করে নোটটা আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি যে লেকচারটা তৈরি করছি সেটাকে আরো সুন্দর করে আরো কিছু ইনফরমেশন দিয়ে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব। এটা সবার লেখা শেষ কিনা কমেন্ট একটু জানান, সবার লেখা শেষ কিনা কমেন্ট একটু জানান, একটু রেসপন্স করেন প্লিজ। আমরা এখন আরেকটা ম্যাথ করব, সময় নাই খুব। ক্লিয়ার আপু বলছে ওকে, তাহলে আমি জিনিসটা মুছে ফেলছি। ঠিক আছে, এই অংশটুকু মুছে ফেলে এইবার আমরা টাইপ 2 এর ম্যাথে চলে যাই। টাইপ 2 এর ম্যাথে চলে যাই। সো এই সূত্রটা আমি এই পাশে রেখে দিই। ঠিক আছে, তো টাইপ 2 টা মূলত কোথা থেকে আসলো, হাইগেন্সের নীতি থেকে আসলো। আচ্ছা আমি কোশ্চেনটা একটু লিখি, টাইপ 2 কোশ্চেনটা আমি একটু বের করি। টাইপ 2 কোশ্চেনটা আচ্ছা টাইপ 2 কোশ্চেনটা একদম ইজি হবে কারণ সূত্রটা যেহেতু আমাদের পরিচিত। টাইপ 2 কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা মূলত আমি একটু লিখি এখানে, যে পানি, সবাই আমার সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলেন। পানি ও কাচের, অথবা কারো লিখতে সমস্যা হলে জানাবেন, আমি দিয়ে দিব নোটটা। আচ্ছা, পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে, পানি ও কাচের প্রতিসরাঙ্ক 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 আমরা এটা কিন্তু মুখস্থ মান, যে পানি আর কাচের প্রতিসরাঙ্ক সবসময় মুখস্থ রাখবেন। ঠিক আছে, সবসময় কিন্তু কোশ্চেনে দিয়ে দিবে না। তো পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে আমরা পানির প্রতিসরাঙ্ক জানি 1.33 আর কাচের প্রতিসরাঙ্ক জানি 1.5। ওকে, আচ্ছা তারপর এটা যদি হয়, যদি তাদের প্রতিসরাঙ্ক এত হয়, এত হলে কাচে আলোর বেগ, এটা আমরা সবাই পারি। অনেকে বলতে পারে এগুলো কি পড়াচ্ছে, আমরা এগুলো সব পারি, কিন্তু আস্তে আস্তে আমরা টপিক ওয়াইজ যাচ্ছি যাতে কোনো স্টুডেন্টেরই কোনো প্রবলেম না হয়। ঠিক আছে,
আচ্ছা, আলোর বেগ কত? আলোর বেগ কত? পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ, এটা আমি বলার আগেই সবার করে ফেলার কথা। পানিতে আলোর বেগ হচ্ছে 2.28 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে চিন্তা করে দেখি তো আমরা এটা সবাই পারবো কিনা। আচ্ছা, বলছে যে আপু এটা কি সেকেন্ড ইয়ারের ক্লাস? আচ্ছা, ফার্স্ট ইয়ারে হলেও করতে পারবে, সমস্যা নাই। অনেকের আছে কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একসাথে পড়ায়। আর আপনি যদি এই চ্যাপ্টারটা আগে থেকে আমি মাত্র শুরু করলাম, ঠিক আছে, এখনো জয়েন করলে আপনি বুঝতে পারবেন সবকিছু। এখন আমরা গভীরে যাই নাই কিন্তু। সো সো আমি একটু ব্যাখ্যা করি, যদি এটা সবার পারার কথা, তারপর আমি একটু ব্যাখ্যা করে বলে দেই। লক্ষ্য করি, পানি এবং কাচের প্রতিসরাঙ্ক 1.33 এবং 1.5 হলে কাচে আলোর বেগ কত? চিন্তা করি, মনে করলাম যে এটা হচ্ছে আমার বিভেদ তল, বিভেদ তলের উপরের অংশটুকু মনে করলাম আমার পানি, যেখানে আমার প্রতিসরাঙ্ক হচ্ছে, আমার প্রতিসরাঙ্ক হচ্ছে ওয়াটারের প্রতিসরাঙ্ক কত দেওয়া, 1.33 দেওয়া, এবং আমার এখানে কাচ দেওয়া, কাচের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5 দেওয়া। ওকে, রাইট। এবার আমরা আসি, আমাদেরকে বলা আছে কি, আমাদেরকে বলা আছে আলোর বেগ কত? কিসের আলোর বেগ? কাচের আলোর বেগ। তো আলোর বেগ নির্ণয়ের জন্য আমরা সি দ্বারা প্রকাশ করি না, তো তাহলে আমরা কার আলোর বেগ বের করব? আমরা হচ্ছে কাচের আলোর বেগ বের করব, ঠিক আছে, কাচের আলোর বেগ বের করব। সো আমাদের এখানে জি এর মানটা জানতে চেয়েছে, মানে গ্লাসের বেগটা জানতে চেয়েছে, আলোর বেগটা। পানিতে আলোর বেগ আমাদের দেওয়া আছে, অর্থাৎ সি ডাব্লিউ এর মানটা আমাদের কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.28 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো তাহলে এখন আমি একটু কোয়েশ্চেন করব যে এখানে আমাদের গ্লাসেরটা কত হবে। এখন আমাদের বসানোর ক্ষেত্রে আবার প্রবলেম হতে পারে, বসানোর ক্ষেত্রে আবার প্রবলেম হতে পারে। তো চিন্তা করি কিভাবে আমরা জিনিসটাকে বসাবো, জিনিসটাকে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে মানগুলোকে বসাবো, সেটা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে এই বিষয়টাতে। তো লক্ষ্য করি আমরা জিনিসটাকে কিভাবে বের করব। যেহেতু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে গ্লাসের আলোর বেগ, তাহলে গ্লাসের আলোর বেগটাকে আমরা কিভাবে লিখতে পারি। চিন্তা করি, আমরা যদি বলি যে গ্লাসের সাপেক্ষে পানির আলোর বেগ, তাহলে জিনিসটাকে কিভাবে লিখবো? গ্লাসের সাপেক্ষে পানির আলোর বেগ এভাবে হবে না, গ্লাসের সাপেক্ষে পানির আলোর বেগ এভাবে হবে না, সরি, পানির প্রতিসরাঙ্ক, আমি ভুল বলছি। গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কিভাবে লিখবো? এভাবে লিখবো, রাইট। আচ্ছা, তাহলে এখন চিন্তা করি, আমরা বলেছিলাম কি যদি আমরা গ্লাসের আলোর বেগটা বের করতে চাই, গ্লাসের আলোর বেগ বের করতে চাইলে আমাদেরকে গ্লাসের বেগটা হচ্ছে উপরে রাখতে হবে। আর যদি আমরা পানিরটা বের করতে চাই তাহলে পানিরটাকে রাখতে হবে উপরে, ঠিক আছে, পানিরটাকে রাখতে হবে উপরে। কিন্তু চিন্তা করি যে আমাদের এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমরা যখন এইটাকে হচ্ছে আমরা কোথায় রাখলাম, আমরা হচ্ছে বাম দিকে রাখলাম, এটাকে হচ্ছে ডান দিকে রাখলাম। সো আমরা যেটা শিখেছি, যেটা হচ্ছে বাম দিকে থাকে সেটা নিচে থাকে, ডান দিকে থাকবে সেটা উপরে থাকবে, এই জিনিসটা আমরা শিখেছি না একটু আগে, কিন্তু আমি এটা ব্যাখ্যা করে বললাম, এটাকে ব্যাখ্যা করে বললাম। সো চিন্তা করি, তাহলে এই সূত্র অনুসারে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের এখানে যেটা এই জিনিসটা যেটা বুঝে সেটা হচ্ছে যে কাচের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? পানির প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এই জিনিসটা মানে হচ্ছে কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। এখন সূত্র অনুযায়ী আমরা কি জানি? আমরা সূত্র অনুযায়ী জানি না যে মিউ গ্লাস এবং উপরে যাবে হচ্ছে মিউ ওয়াটার, ঠিক আছে, মিউ গ্লাস আর উপরে যাবে হচ্ছে মিউ ওয়াটার। তো জিনিসটা আমি একটু ব্যাখ্যা করে দেখাই জিনিসটা কিভাবে হবে। তাহলে আমরা একটাকে দেখেছি, এইটা ইকুয়াল টু এইটা হলে আবার এইটা ইকুয়াল টু কি হবে, এই জিনিসটা আসবে। তাহলে চিন্তা করে দেখি, তাহলে আমাদের এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গ্লাসেরটা হচ্ছে উপরে চলে যাবে, গ্লাসের বেগটা হচ্ছে উপরে চলে যাবে, কারণ এই জিনিসটার উল্টা হবে হচ্ছে এই জিনিসটা। দেখি এখানে এ আছে হচ্ছে নিচে, মানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচে, আর এর আলোর বেগটা হচ্ছে উপরে, তাহলে এখানে গ্লাসের প্রতিসরাঙ্ক নিচে, তাহলে গ্লাসের আলোর বেগটা উপরে হবে। সেই জন্য আসলে আমরা জিনিসটাকে এভাবে লিখেছি। আমি প্রথমেই বলেছি যদি আমি এখানে ওয়াটার লিখতাম তাহলে একটা জিনিসটা মানে হতো যে পানির সাপেক্ষে গ্লাসের বা কাচের প্রতিসরাঙ্ক। তাহলে এই জিনিসটা যদি আমি লিখতাম তখন আমাকে এই পাশে যেটা লিখতে হতো সেটা হচ্ছে এখানে আমাদের প্রতিসরাঙ্ক লিখতে হচ্ছে গ্লাসের, এখানে লিখতে হবে হচ্ছে আমাদের ওয়াটারের। আমি একটু পরে জিনিসটা আবার দেখিয়ে দিচ্ছি বুঝতে সমস্যা হলে। তাহলে জিনিসটা হবে এরকম,
এইবার আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি যে ওয়াটারের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই হচ্ছে গ্লাসের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু গ্লাসের আলোর বেগ ডিভাইডেড বাই পানির আলোর বেগ। এবার আমাদের সবকিছু দেওয়া আছে, জাস্ট আমরা কি করব, এখন আমরা মানগুলোকে বসাবো। এখানে আমাদের কার বেগ বের করতে হবে, গ্লাসের আলোর বেগটা বের করতে হবে। তাহলে গ্লাসের আলোর বেগটাকে আমাদের এক পাশে রাখতে হবে না? তাহলে এইটা যদি আমরা আর গুণ করে দেখি তাহলে জিনিসটা পাবো হচ্ছে এরকম, জিনিসটা পাবো হচ্ছে এরকম, এরকম পাবো। এবার জাস্ট আমরা কার মান বের করব, শুধুমাত্র গ্লাসের আলোর বেগটা বের করব। তাহলে সুতরাং গ্লাসের আলোর বেগ ইকুয়াল টু মিউ ডব্লিউ ইনটু সি ডাব্লিউ, অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক এবং পানির আলোর বেগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের গ্লাসের প্রতিসরাঙ্ক। আচ্ছা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, বাবা তুমি যাও। সরি ফর দ্যাট, আসলে আমার বোনের ছেলে হচ্ছে রুমের ভিতরে ঢুকে গেছে, এক্ষুনি ঝড় শুরু হয়ে যেত। আচ্ছা সরি সরি সরি। আচ্ছা এখন দেখি, তাহলে আমাদের কার বেগটা বের করতে হবে, গ্লাসের আলোর বেগটা বের করতে হবে না, গ্লাসের আলোর বেগ। তো গ্লাসের আলোর বেগ বের করার জন্য আমরা মানটা একটু বসাই, খেয়াল করি, মনোযোগ দিয়ে একটু, ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা ওয়াটারের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, ওয়াটারের প্রতিসরাঙ্ক আমরা জানি না 1.33 ইনটু আমাদের পানির আলোর বেগটা হচ্ছে দেওয়া আছে, এই যে পানির আলোর বেগ দেওয়া 2.28 ইনটু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে? নিচে কত দেওয়া, নিচে হচ্ছে আমাদের গ্লাসের প্রতিসরাঙ্ক, এটা আমরা মুখস্থ 1.5। এইবার আমাকে সবাই অ্যানসার জানান, দেখি তো এবার সবাই হচ্ছে আমাকে একটু অ্যানসারটা জানান, এবার হচ্ছে আমাকে একটু অ্যানসারটা জানান। আপু আপনার নোটগুলো দিলে ভালো হইতো। আমি যেহেতু আপনি কথাটা বলেছেন, আমি অবশ্যই আপু লাইভটা পরে একটু রেখে দিয়েন। আচ্ছা আমি যে জিনিসটা করি, যারা হচ্ছে আমার ক্লাস করে বেশিরভাগই তারা জানে যে আমি লাইভ ক্লাস ডিলিট করে দিই, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো লাইভ ক্লাসটা রেখে দেওয়ার, বাট ইউটিউবে তো থাকবেই, সমস্যা নেই ওটা নিয়ে। একটু দেখি তো আমাদেরকে সবাই হচ্ছে অ্যানসারটা একটু কমেন্ট করে জানান, দেখা যাক কার আগে অ্যানসারটা সবার প্রথমে দিতে পারে। অ্যানসারটা কত? এটা খুবই ইজি একটা ম্যাথ, অনেকে পালাবে এটা দেখে, কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আজকে আলোচনা করব, ঠিক আছে? যতক্ষণ না আমি আজকের টপিকটা শেষ করব, যদি 10:30 11টাও বেজে যায় তাও আমি ক্লাসটা শেষ করব না, কারণ আজকে আমি খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে জানিয়ে দিন, খুব তাড়াতাড়ি হচ্ছে মেনশন করে জানিয়ে দিন, আর এটা ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে আমি হচ্ছে ইন্সপিরেশন পাবো। হঠাৎ করে যদি দেখি যে না আমার স্টুডেন্ট হচ্ছে খুব মনোযোগী হচ্ছে, তারা হচ্ছে ক্লাসে তাদের ফ্রেন্ডদেরকেও ডাকছে, তাহলে আমি আরো বেশি ইন্সপিরেশন পাবো, ঠিক আছে? সো আমাকে একটু কমেন্টে হচ্ছে অ্যান্সারটা জানান। আচ্ছা ওয়েট সাইডে হচ্ছে দেখা যাচ্ছে রবিটেন স্কুল, তো যাই হোক আমি হচ্ছে এটা একটু ঠিক করে দেই। হ্যাঁ আচ্ছা ওকে ওকে ওকে, ধন্যবাদ বোন পর্দা সহিত। আচ্ছা তো যাই হোক আমরা হচ্ছে তানজিনা আক্তার হচ্ছে জানাচ্ছে, অ্যান্সার জানিয়েছে 2.02 ইনটু 10 টু দি পাওয়ার 8। ভেরি গুড, ভেরি গুড, অ্যান্সারটা হচ্ছে ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু তানজিনা আক্তার, উনি মনে হয় ভাইয়াই হবে, উনি কিন্তু আমাদেরকে বেশিরভাগ অ্যান্সার হচ্ছে সঠিক জানাচ্ছে। সো আপনারা সবাই হচ্ছে রেসপন্স করেন, সঠিক উত্তর দিন, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইরকম যখন আমাদের ম্যাথ দিবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই সূত্রটাকে আসলে অ্যাপ্লাই করব কিভাবে। যখন আমাদের কাছে জানতে চাইবে আলোর বেগ কত, যার আলোর বেগ চাইবে তাকে আমরা উপরে রাখবো, তাকে উপরে আনার জন্য আমাদের কি কি করতে হবে। যদি আমি একটু এক্সেপশনাল কেসটা দেখাই, যদি আমি এখানে ডব্লিউ লিখে এখানে গ্লাস লিখতাম, তাহলে কি হতো, পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক এই জিনিসটা আসতো, তাহলে তখন আমরা কি করতাম, তখন আমরা যে জিনিসটা করতাম এখানে আমরা এই জিনিসটা লিখতাম না, এই জিনিসটা লিখতাম না, এই বাম পাশে যে থাকবে তাকে রাখবো নিচে, ডান পাশে যে থাকবে তাকে রাখবো উপরে। আর আলোর বেগটা কিন্তু এইটার সাথে নিয়ম মেনে চলবে, ডান বা সরি বাম ডান উপর নিচ, ডান বাম ডান উপর নিচ, একটু লিখে দেই, বাম ডান উপর নিচ। কার ক্ষেত্রে? আলোর বেগের ক্ষেত্রে, আলোর বেগের ক্ষেত্রে, আলোর বেগের ক্ষেত্রে বাম ডান উপর নিচ, ঠিক আছে? তাহলে তখন আমরা এখানে কি লিখতাম, আমরা এখানে লিখতাম হচ্ছে ডব্লিউ সি প্লাস।
তাহলে কি আমরা অ্যান্সারটা ঠিকঠাক মতো পেতাম না, মানে পেতাম কিন্তু অনেক কষ্ট করতে হতো আমাদের। এই জন্য আমাদেরকে সবসময় মাথার মধ্যে আগেই ব্রেনটা খাটিয়ে ফেলতে হবে যে আমাকে গ্লাসের আলোর বেগ বের করতে বলা হয়েছে, তার মানে গ্লাসের আলোর বেগটাকে উপরে রাখতে হবে, দেন আমাকে চিন্তা করতে হবে তার মানে আমাকে প্রতিসরাঙ্ক জিনিসটাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি সবাইকে? আশা করি আমি সবাইকে হচ্ছে জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারলে আমরা হচ্ছে আমাদের এবার টাইপ নাম্বার 3 তে চলে যাব। এই চ্যাপ্টারে টাইপ কয়টা বললাম? কয়টা বলছি বলেন তো একটু দেখি, প্রথম থেকে কে কে ছিল আমার ক্লাসে? কয়টা টাইপ বলছি? 7টা টাইপ বলছি, 7টা। ঠিক আছে, তো এই 7টা টাইপের মধ্যে শুধু কি আমরা বইয়ের ম্যাথ গুলো করছি, শুধু কি বইয়ের ক্লাসিক গুলো শিখবো? না, আমরা কিছুক্ষণ পরে আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেন গুলো যখন সলভ করব তখন সবার হচ্ছে খুব ভালো লাগবে এবং মজা লেগে যাবে এই চ্যাপ্টারটা, এবং কেউ এই চ্যাপ্টারটা মিস করবে না আমি আশা করব। ঠিক আছে, টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3। ঠিক আছে, টাইপ নাম্বার 3 তে আমরা কি নিয়ে আলোচনা করব বলেন তো? টাইপ নাম্বার 3 তে আমরা আলোচনা করব ব্যতিচার নিয়ে। কি নিয়ে? ব্যতিচার নিয়ে। তো আমি হচ্ছে ব্যতিচারের জন্য যে ম্যাথটা রেডি করছি। আচ্ছা, আমরা আগে ব্যতিচারের বেসিকটা একটু বোঝার চেষ্টা করব ফার্স্টে। ঠিক আছে, ব্যতিচার একটু হচ্ছে হেডলাইন দেন, একটু মনোযোগ দেন ক্লাসের মধ্যে, আর অদরকারি মানে অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, আর মেনশন করতে থাকেন। ঠিক আছে, ব্যতিচার সবাই হচ্ছে একটু হেডলাইন দিয়ে দেন। ব্যতিচার, ব্যতিচার কনসেপ্টটা কি? ব্যতিচার কনসেপ্টটা কি বলেন তো? ব্যতিচার কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা কি জানি আমরা যখন একটা সাদা টর্চ লাইট, আর এই হাতে আমি মনে করলাম আমার এই হাতে যে টর্চ লাইটটা এটাও সাদা আলো দিবে, এই হাতে যে টর্চ লাইটটা এটাও সাদা আলো দিবে। একটু মনোযোগ দিই, ঠিক আছে, মনোযোগ দিই, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে। তো তাহলে এখানে এই টর্চ লাইটটাও সাদা আলো দিচ্ছে, এই টর্চ লাইটটাও সাদা আলো দিবে। এখন চিন্তা করি, আমরা কি কখনো সাদা আলো দিলে কোনো একটা এই রুমে সবকিছু দেখি না? এমন কিছু আছে কি? আমি যদি লাইটটাকে জ্বালাই, আমি যদি এই রুমের মধ্যে সাদা লাইট জ্বালাই, তাহলে আমার সব কালার দেখবো, সব কালার। আমি এখন যে লাইটটা চালিয়ে রাখছি এটা কিন্তু সাদা আলো দিচ্ছে, এটা কিন্তু নীল আলোকেও দেখাচ্ছে, এটা কিন্তু আমার এই রবি টেরমিনাস স্কুলের এই লাল লেখাটাকেও দেখাচ্ছে, কমলা লেখাকেও দেখাচ্ছে, হলুদ লেখাকেও দেখাচ্ছে, রাইট? তার মানে সাদা আলোর উপস্থিতিতে আমরা কিন্তু সব কালার দেখতে পাই। কেন দেখতে পাই কখনো কি চিন্তা করেছি? আবার একটু চিন্তা করে দেখি, যদি আমার এই হাতে একটা লাল লেজার লাইট থাকে, লাল লেজার লাইট, তাহলে আমরা লক্ষ্য করব লেজার লাইট যেখানে পড়ে লাল জায়গাটার মধ্যে কি আমি অন্য কোনো কালার দেখতে পাবো? একটা লেজার লাইট হাতে থাকলে ভালো হইতো। আমি যদি একটা নীল কিছুর উপরও লেজার লাইটটা ফেলি, তাহলে সেখানটা কিন্তু লাল দেখাবে, সেখানটা কি ওই নীল জায়গাটা কি দেখাবে? একটু আমাকে কমেন্ট করে জানান, আপনারা কি কখনো দেখেছেন যখন আপনি লাল লেজার লাইটটা অন্য কোনো একটা কালারের উপর ফেলেছেন ওই কালারটা আপনি বুঝতে পারেন কিনা? আপনি লাল লেজার লাইটের আলোটা দেখেন, লাল দেখেন নাকি ওই কালারটা দেখেন? একটু কমেন্ট করে জানান, তাহলে হচ্ছে নিজের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার সাদা আলোর মধ্যে সব রং থাকলেও আমার নির্দিষ্ট একটা আলাদা রং যদি দেই, আমি লাল কালার দিলে লাল কালারই দেখা যাবে, আমি সবুজ কালার দিলে সবুজ কালারই দেখা যাবে, কিন্তু সাদা আলো দিলে আমার সাদা আলোর মধ্যে সব কালার আমি দেখতে পাই। এই জন্য আমরা আমাদের এত আধুনিকতার মধ্যেও কিন্তু বিভিন্ন কালারের লাইট সবসময় ইউজ করি না, কারণ ওটা সুন্দর দেখতে হলেও আমাদের সবকিছু দেখতে সহযোগিতা করে না, তাই আমরা সাদা আলোটাই সবসময় আমাদের ঘরের মধ্যে ব্যবহার করি। কিন্তু এই কথাটা বলার কি ছিল? এই কথাটা বলার মানে কি? এই কথাটা বলার মানে হচ্ছে আমি এখানে একটা সাদা লাইট রাখলাম, এই কিছুটা দূর থেকে একটা সাদা লাইট রাখলাম, এইবার এই সাদা লাইটটাকে আমি কিভাবে অবস্থান করব জানেন? একটা সাদা লাইটকে রাখবো এই জায়গায়, একটা সাদা লাইটকে রাখবো এই জায়গায়। এখানে আমি একটা দেয়াল, ঠিক আছে, এই দেয়ালের মধ্যে আমি দুইটা ছিদ্র করব, কয়টা ছিদ্র করব? দুইটা ছিদ্র করব। তাহলে এই ছিদ্র এক জায়গায় করলাম, এখানে একটা ছিদ্র করলাম, এখানে একটা ছিদ্র করলাম। আমাদের বইয়ের ভাষায় এটাকে লেখা হচ্ছে চির বা স্লিট। চির বা স্লিট মানে কি জানি আমরা? চির বা স্লিট মানে হচ্ছে যে কোনো একটা প্রতিবাধক, মানে হচ্ছে কোনো একটা বাধা বা কোনো একটা বাঁধের মধ্যে যদি আমি কি করি, ছিদ্র তৈরি করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্লিট বা চির, স্লিট বা চির। ঠিক আছে, তো স্লিট বা চিরের মধ্য দিয়ে আমি হচ্ছে এখন আলো হচ্ছে প্রবেশ করাবো। এখন চিন্তা করি, এই আলোটা আমি এদিক থেকে মারতেছি, এদিক থেকে এই বরাবর, যাতে এই আলোটা এদিক দিয়ে যায়। ঠিক আছে, কোনোভাবে আমি আলোটাকে এদিকে পাঠালাম, তো এদিকে গেল আলোটা, এদিক বরাবর গেল, ঠিক আছে, এবং এই দিক বরাবর আলোটা যাওয়ার সময় একটা তরঙ্গ ছিল আলোর, এইবার চিন্তা করে দেখি তো
এবার চিন্তা করে দেখি তো এই আলোটা কোন দিক বরাবর যাবে, এই ছিদ্র দিয়ে যাবে না এই ছিদ্র দিয়ে যাবে, যাবে, তাহলে এই দিক বরাবর একটা তরঙ্গ থাকবে, রাইট, তরঙ্গ থাকবে। এইবার যখন তারা যাবে তারা একটু বেঁকে যাবে, অবশ্যই বেঁকে যাবে, অবশ্যই একটু বেঁকে যাবে। এখন আমার যে চিরযুক্ত একটা যে কোনো একটা বাধা আমি এখানে রাখলাম, তার পেছনে আমি একটা পর্দা রেখেছি, যে পর্দার মধ্যে আমার এই আলোগুলো যাবে, এই আলোগুলো যাবে। এখন চিন্তা করে দেখি আমার এই যে একটা আলোক উৎস বা একটা টর্চ লাইট, এর মধ্যে যে আলোটা আছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, তার যে তরঙ্গ দৈর্ঘ্য, এরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সেম, সেম তরঙ্গ দৈর্ঘ্য, সেম তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু আমি বলেছি একে আমি একটু সামনে রাখবো, একে আমি একটু পেছনে রাখবো, আমি বলেছি একে আমি একটু সামনে রাখবো, একে আমি একটু পেছনে রাখবো। তাহলে চিন্তা করে দেখি তো এই আলোটা কিন্তু এখান থেকে রওনা শুরু করেছে, তাহলে সে বেশি দূরত্ব অতিক্রম করেছে নাকি এ বেশি দূরত্ব অতিক্রম করেছে, কমেন্ট করে জানা। এ বেশি দূরত্ব অতিক্রম করেছে নাকি এ বেশি দূরত্ব অতিক্রম করেছে। মনে করলাম এটা হচ্ছে আমার উৎস নাম্বার 1, এটা হচ্ছে আমার উৎস নাম্বার 2, ঠিক আছে। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা আমি কে 1 দিলাম, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এবার আমাকে একটু কমেন্ট করে জানান কে বেশি দূরত্ব অতিক্রম করবে, কে বেশি দূরত্ব অতিক্রম করবে আমাকে একটু। মন্দিরা ব্যানার্জি বলছে আমি রেডি দেখি। আচ্ছা প্লাস ইনফিনিটি পার্সেন্ট ক্লিয়ার। আচ্ছা ওকে ওকে, 110% ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে রেসপন্স করার জন্য। তো আমি চাচ্ছি যেন আমার লাইভ ক্লাসের শেষের দিকে কেউ এসে আফসোস না করে যে আজকে ক্লাসটা মিস করে ফেলছে। তো একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি কে বেশি দূরত্ব অতিক্রম করবে, S1 বেশি দূরত্ব অতিক্রম করবে নাকি S2 বেশি দূরত্ব অতিক্রম করবে। দেখি তো কেউ কি আমাকে জানতে পেরেছে কিনা কে বেশি দূরত্ব অতিক্রম করবে, S1 বেশি দূরত্ব অতিক্রম করবে নাকি S2 বেশি দূরত্ব অতিক্রম করবে। S1 বেশি দূরত্ব অতিক্রম করবে তানজিনা আক্তার বলছে, তার মানে S1 টা বেশি দূরত্ব অতিক্রম করছে। তাই আমি মনে করলাম সেই দূরত্ব অতিক্রম করেছে x1, এই দূরত্ব অতিক্রম করেছে x1, এটা হচ্ছে তার দূরত্ব। তার মানে আমাদের S1 উৎস দূরত্ব অতিক্রম করেছে x1 আর আমাদের S2 দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে x2। তাহলে এই x2 দূরত্ব অতিক্রম করেছে S2, এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে এখন আমি যদি তাদের দূরত্ব বা পথ পার্থক্য নির্ণয় করতে চাই, তাদের মধ্যে পথ পার্থক্য যদি নির্ণয় করতে চাই, কে বেশি পথ অতিক্রম করেছে, এ বেশি পথ অতিক্রম করেছে, তাহলে পথ পার্থক্য নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। তাহলেই আমি এখানে আমাদের তাদের পথ পার্থক্য ডেল এক্স পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে পথ পার্থক্য আছে, সেটা হচ্ছে ডেল এক্স, সেটা হচ্ছে কত, ডেল এক্স। এখন চিন্তা করি এই দুটো ছিল আমার জন্য সাদা রঙের আলো, দুটো ছিল আমার জন্য সাদা রঙের আলো, রাইট। এটা আমার জন্য সাদা ছিল, আবার এইটাও আমার জন্য সাদা ছিল। এখন দুইটা সাদা মিলে যখন এই আলো একটা আইটার উপর দিয়ে যাচ্ছে, তখন এই জিনিসটা কেন বলি হচ্ছে উপরিপাতন। কি বলি, উপরিপাতন বলি। যখন একটা আলো আরেকটা আলোর উপর দিয়ে যাচ্ছে তখন এটাকে আমরা কি বলি, উপরিপাতন বলি। এই উপরিপাতন হওয়া সত্ত্বেও এই আলো এই আলোকে বাধা দেয়নি, কিংবা এই আলো এই আলোকে বাধা দেয়নি, তারা দুজনে মিলে এই পুরো জায়গাটাকে উজ্জ্বল করে তুলেছে। কি করে তুলেছে, দুইটা আলো মিলে পুরো জায়গাটাকে উজ্জ্বল করে তুলেছে। তার কারণ এখানে দুইটাই সাদা এবং দুইটা সাদাই কিন্তু তরঙ্গ একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, এবং তারা যখন এই ভিন্ন পথ নিয়ে ভিন্ন দূরত্ব নিয়ে অতিক্রম করলো তখন কিন্তু সাদা সাদাকে কোনো প্রভাবিত করেনি, বরং ওই জায়গার মধ্যে যত রকমের কালার ছিল, যত কিছু ছিল, সেগুলোকে সবকিছুকে উজ্জ্বল দেখিয়েছে। এবার চিন্তা করি আমি যদি এই জায়গার মধ্যে সাদার জায়গায় একটাকে আমি লাল করে দেই, সাদার জায়গায় একটাকে যদি আমি লাল করে দিই, মনে করলাম আমি এটাকে হচ্ছে লাল করে দিলাম, সাদার জায়গায় একটা আলোকে যদি আমি কি করে দেই, লাল করে দেই, তাহলে আমরা চিন্তা করে দেখি যদি একটা আলোকে আমি লাল করে দেই, লাল করে দিলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই বরাবর আলোক সেটা যাবে, এবং যে ঘটনাটা ঘটবে এই জায়গায় শুধুমাত্র লালই দেখাবে। আর আমরা একটু চিন্তা করে দেখি সাদা আলোর মধ্যে এই লাল আলোটা কি কম উজ্জ্বল দেখাবে না, লাল আলোটা কম উজ্জ্বল দেখাবে না। সাদা আলোর কারণে বিভিন্ন কালার আমি দেখতে পাচ্ছি, সেখানটা অনেক উজ্জ্বল দেখাবে, কিন্তু লাল আলোর কারণে ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে। তাহলে যে ঘটনাটা ঘটবে সেখানে সেটা হচ্ছে কিছু জায়গা হবে হচ্ছে উজ্জ্বল এই আলোর কারণে, কিছু জায়গা হবে হচ্ছে অনুজ্জ্বল, অর্থাৎ জায়গাটা অন্ধকার হয়ে যাবে অথবা প্রায় অন্ধকার হয়ে যাবে,
অন্ধকার বা প্রায় অন্ধকার হয়ে যাবে। কিছু জায়গা উজ্জ্বল হয়ে যাবে কিসের জন্য? সাদা আলোটার জন্য। কিছু জায়গা অন্ধকার হয়ে যাবে কিসের জন্য? ভিন্ন আলোর জন্য। কিছু জায়গা সাদা হয়ে যাবে কার জন্য? সাদা আলোর জন্য, সাদা লাইটের জন্য। কিছু জায়গা অন্ধকার হয়ে যাবে কার জন্য? ভিন্ন আলোর জন্য। আচ্ছা, তাহলে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলেন তো। যদি এই জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা যদি বোঝা যায়, এবার আমি একটু বলি যে এই যে দুইটা উৎস, এই দুইটা উৎসের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে এ দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা বলি হচ্ছে দুইটা উৎসের মধ্যবর্তী পার্থক্য বা মধ্যবর্তী ব্যবধান, দুইটা উৎসের মধ্যবর্তী ব্যবধান। আর যদি আমরা বলি যে দুইটা উৎসের পথ পার্থক্য, তাহলে সেটা বোঝাবে হচ্ছে ডেল এক্স। এবার চিন্তা করি, এখানে চির দুইটা থেকে এই পর্দার দূরত্ব হচ্ছে, এটাকে প্রকাশ করি হচ্ছে আমরা কি দ্বারা? এটাকে প্রকাশ করি আমরা ডি দ্বারা। এই যে চির থেকে পর্দার দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা জিনিস দেখতে পেলাম? আমরা এখানে এখন পর্যন্ত তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে উৎস দুইটি মধ্যবর্তী ব্যবধান। উৎস দুইটির মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আমরা প্রকাশ করি এ দ্বারা। তারপর অথবা আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কখনো কখনো চিরদ্বয়ের মধ্যবর্তী বলতে পারে, কখনো কখনো উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব বলতে পারে। আচ্ছা, এবার আমরা বলি যে এই চির থেকে মূলত পর্দার দূরত্ব, চির থেকে বা ছিদ্র থেকে পর্দার দূরত্ব, পর্দার দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করি। চির থেকে পর্দার দূরত্ব কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। তারপর আসি পথ পার্থক্য। মানে একটু আগে বললাম, এ একটু দূর থেকে রওনা শুরু করেছে, এ একটু কাছে থেকে রওনা শুরু করেছে, তাহলে বেশি দূরত্ব অতিক্রম করেছে s1। আর s1 যেহেতু বড়, s1 এর দূরত্ব যেহেতু বড় x1, তাহলে আমরা তাদের পথ পার্থক্য নির্ণয় করতে পারি, যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে। তাহলে আমাদের পথ পার্থক্য যদি নির্ণয় করতে চাই, পথ পার্থক্যকে প্রকাশ করি আমরা ডেল এক্স দ্বারা। ডেল এক্স ইকুয়াল টু x1 x2, রাইট। তাহলে আমরা এখান থেকে তিনটা ইনফরমেশন পেয়ে গেলাম। এইবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে বলবো। এখন একটু মনোযোগ দিয়ে এখানে আমি দুইটা সূত্র কিন্তু খুব ভালো করে এক্সপ্লেইন করব। একটু মনোযোগ দেই, ঠিক আছে? একটু মনোযোগ দেখি। এইখানে আমার একটা কি আছে? উজ্জ্বল অংশ আছে, এখানে আমার একটা অন্ধকার অংশ আছে, এখানে একটা উজ্জ্বল, এখানে একটা অন্ধকার। এই যে উজ্জ্বল অন্ধকার অংশগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ডোরা। ঠিক আছে? এটাকে বলা হয় উজ্জ্বল ডোরা, এটাকে বলা হয় অন্ধকার ডোরা। উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চিন্তা করি, এই যে একটা উজ্জ্বল ডোরা, আরেকটা উজ্জ্বল ডোরা, একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে আরেকটা উজ্জ্বল ডোরার শুরুকে আমরা বলি হচ্ছে ডোরা ব্যবধান। একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে একটা উজ্জ্বল ডোরার শুরুকে আমি একটু লিখে দেই, মনোযোগ দিয়ে লক্ষ্য করি। একটি উজ্জ্বল ডোরা, আমি একদম ব্যাখ্যা করে লিখে দিচ্ছি যাতে পরবর্তীতে নোটটা দেখে কখনো ভুলে না যায় আসলে কেন লিখছিলাম এটা। একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে অন্য উজ্জ্বল ডোরার, অবশ্যই অন্য উজ্জ্বল ডোরাটা পরপর হতে হবে, কিন্তু পরপর হতে হবে। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসলাম তাহলে কিন্তু হবে না, পরপর হতে হবে। তাহলে বলবো যে পরপর, ঠিক আছে? পরপর, বা আমরা বলতে পারি পর্যায়ক্রমিক, ঠিক আছে? পর্যায়ক্রমিক। এই পাশে লেখাটা কি দেখা যায়? লেখাটা কি দেখা যায় নাকি? এখানে কোনো হচ্ছে অবান্তর কোনো কমেন্ট করবেন না।
আমি বলবো কোনো অবান্তর কমেন্ট করবেন না। মন্ত্রী ম্যানেজার বলছেন 99। আর একটা কথা বলে রাখি যে হচ্ছে অবান্তর কোনো কমেন্ট করলে কিন্তু আমি এই গ্রুপ থেকে তাকে হচ্ছে গ্রুপে আর মানে এই গ্রুপে কোনো কিছু শেয়ার দেখতে পাবে না, অর্থাৎ বের করে দিব। তো অবান্তর কোনো কমেন্ট করা যাবে না। একটু কেটে গেছে লেখাটা, কোন পাশের লেখাটা কমে গেছে, কেটে গেছে। আচ্ছা এটা কাজ করি, আমার এই পাশের লেখাটা হচ্ছে দেখা যাচ্ছে না, সো আমি এই জিনিসটাকে একটু এই পাশে লিখি, দেন আমি ক্যামেরাটাকে ঠিক করছি, একটু ওয়েট করি, ঠিক আছে। একটা পর্যায়ক্রমিক, একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে পর্যায়ক্রমিকভাবে অন্য উজ্জ্বল ডোরার শুরু এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডোরা ব্যবধান। এটাকে আমরা বলি হচ্ছে ডোরা ব্যবধান। কি বলি? ডোরা ব্যবধান। এবং এই ডোরা ব্যবধানকে আমরা কিভাবে প্রকাশ করব? সূত্রের মধ্যে আমরা প্রকাশ করব হচ্ছে মূলত ডেল্টা দ্বারা। কি দ্বারা প্রকাশ করব? ডেল্টা দ্বারা প্রকাশ করব। এই ডোরা ব্যবধানকে আমরা প্রকাশ করব হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করব। আচ্ছা আমার অনেক নেট প্রবলেম হচ্ছে, একটু পরপর লোডিং। আরে আচ্ছা আমি ক্যামেরাটা হচ্ছে ঠিক করে নেই। আচ্ছা ক্যামেরাটা ঠিক করে দেন। আমি ক্যামেরাটা সরে যাচ্ছে কারণ ঠিক বুঝতে পারলাম না, আমি বারবার ঠিক করছি বাট ক্যামেরাটা সরে যাচ্ছে। আই থিঙ্ক এইবার ঠিক হওয়ার কথা। এবার কি ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানাবেন এইবার কি ঠিক আছে কিনা। আচ্ছা উপরের লেখাটা হচ্ছে কেটে গেছে। আচ্ছা উপরের লেখাটা আসলে ভৌতআলোক বিজ্ঞান লেখা, এটা ঠিক আছে, লেকচার নাম্বার 2। আচ্ছা ওইটার ব্যাপার না। তো আমরা একটু দেখি লক্ষ্য করে আমি কি বলছি, যে আমাদের যে ডোরা যে ব্যবধান এটা কি জিনিস? একটা উজ্জ্বল অথবা অন্ধকার, একটা উজ্জ্বল আলো, একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে অন্য একটি উজ্জ্বল ডোরা পর্যায়ক্রমিক ভাবে, অর্থাৎ পরপর উজ্জ্বল ডোরা দুইটার কথা বলছি। একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে অন্য উজ্জ্বল ডোরার শুরু পর্যন্ত এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডোরা ব্যবধান। কি বলি? ডোরা ব্যবধান বলি। এবং এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল এক্স দ্বারা। কি দ্বারা? ডেল এক্স দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ডেল এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে ডেল এক্স দ্বারা প্রকাশ করা জিনিসটা একটু মাথায় রাখি আমরা, একটু পরে যদি আমি সূত্র বুঝাবো, ঠিক আছে, জিনিসগুলো আমি মুছে ফেলবো একটু পরে, এই সব কিছু আমি একটু পরে মুছবো, জাস্ট এই অংশটুকু রাখবো, ঠিক আছে। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তারপর এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইখানে যে একটা অংশ দেখতে পাচ্ছি, একটা ডোরা, এই একটা ডোরা, ঠিক আছে, এই এক একটা ডোরার এই পুরো অংশটুকুকে বলে হচ্ছে ডোরা প্রস্থ। কি বলি? ডোরা প্রস্থ বলি। এটাকে আমরা বলি হচ্ছে ডোরা প্রস্থ। কি বলি? ডোরা প্রস্থ বলি। লিখে রাখি এখানে ডোরা প্রস্থ। এবং ডোরা প্রস্থকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডোরা প্রস্থকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল্টা এক্স দ্বারা। কখনো কখনো ব্যতিক্রম ঘটনা আমরা এখানে দেখবো, ঠিক আছে। ডোরা প্রস্থর ক্ষেত্রে ডোরা প্রস্থ লেখা থাকতে পারে, আবার লেখা থাকতে পারে এরকম যে একটা উজ্জ্বল ডোরা থেকে অন্য একটি অন্ধকার ডোরা, একটা উজ্জ্বল ডোরা থেকে অন্য একটি অন্ধকার ডোরা মধ্যবর্তী কেন্দ্রীয় মধ্যবর্তী দূরত্ব। এখানে ডোরা প্রস্থ অথবা লেখা থাকতে পারে একটা উজ্জ্বল এবং অন্য একটি অন্ধকার ডোরার কেন্দ্রীয় মধ্যবর্তী দূরত্ব কত, অথবা প্রকাশ করবে ডোরা প্রস্থের মান কত। দুইটা কথা আমি এখনই লিখে দিব, জাস্ট আমাকে একটু বলেন সবার স্ক্রিনশট তোলা শেষ কিনা এবং এই জিনিসটা লেখা শেষ কিনা। দুটি পর্যায়ক্রমিক সমধর্মী ডোরার মধ্যবর্তী দূরত্বকে ডোরা ব্যবধান বলে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা কারো কনসেপ্টে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কিন্তু কখনো হতাশ হয়ে ক্লাস থেকে বের হয়ে যাওয়া, এই জিনিসটা
মানে অনেক বড় একটা লস, ঠিক আছে। আমি এখন হচ্ছে আমার তো 10 মিনিট আছে, 10টা বাজার, বাট আমি এটা ইনশিওর করে দিচ্ছি যে আজকের এই ক্লাসটার মধ্যে কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে, এখন অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করা বাকি আছে। এই টপিকটা সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে এই টপিকটা আচ্ছা এসএস জান বলছে, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই অংশটুকু মুছে জাস্ট এতটুকু রাখবো, এই পাশে সবকিছু মুছে আমি জাস্ট এতটুকু রাখবো, ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখি তো আমরা এখানে একটু দেখি, আমি এই পাশে একটু লিখে দেই, যে এই পাশে একটু লিখে দেই আমাদের এই যে এক একটা অংশ, এগুলোকে আমরা বলি হচ্ছে ডোরা প্রস্থ, এগুলোকে আমরা বলি হচ্ছে ডোরা প্রস্থ। এখানে লিখে দিই আমি ডোরা প্রস্থ। এই ডোরা প্রস্থকে আরেকটা নাম দিতে পারে, ডোরা প্রস্থের আরেকটা নাম হচ্ছে একটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার কেন্দ্রীয় মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এটাকে আমরা প্রকাশ করি ডেল এক্স দ্বারা। কখনো কখনো আমরা দেখব এটাকে প্রকাশ করা হচ্ছে এক্স এন দ্বারা, কিন্তু কখন এটা প্রকাশ করা হবে সেটা আমি একটু পরে বলে দিব যখন ম্যাথ করতে যাব তখন। তাহলে এই ইনফরমেশনগুলো খাতার মধ্যে লেখা শেষ আশা করছি। তাহলে চিন্তা করে দেখি, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় ডোরা ব্যবধান কত সেটা বের করো, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখেছি কি আমাদের উচ্চ দুইটার মধ্যবর্তী ব্যবধান কত, এ ছিল, এবং আমাদেরকে চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি দেওয়া, আর আমরা জানি উচ্চ দুইটার তরঙ্গদৈর্ঘ্য কি ছিল, সেম ছিল। তাহলে এখানে কয়টা জিনিস, একটা হচ্ছে ডোরা মধ্যবর্তী ব্যবধান, একটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব ডি, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধান, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল এক্স দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? ডেল এক্স দ্বারা প্রকাশ করি। এইবার যদি আমাদেরকে প্রশ্ন করে যে তুমি ডোরা ব্যবধান নির্ণয় করো, তখন আমরা সূত্র লিখবো হচ্ছে ডোরা ব্যবধানের সূত্র, এখানে লিখে রাখি ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে, আমি ক্লাসটা আসলে রাখবো না, তো আমি ভাবছিলাম ক্লাসটা রেখে দিব, বাট লাস্টে পর্যায়ে এসে আমি ভাবতেছি ক্লাসটা রাখা উচিত না আসলে, ঠিক আছে। অনেকেই ভাবতেছে যে পরে রেকর্ডে থেকে যাবে ক্লাসটা, না, সুযোগ একবারই হচ্ছে সবার কাছে আসে, সো এটাকে কাজে লাগানো দরকার। সো ডেল এক্স যেটা, ঠিক আছে, ডেল এক্স যেটা, এটার মান আমরা কিভাবে বের করব লক্ষ্য করি। আমাদের এইখানে সূত্রটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ, ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধানের সূত্র। সো একটু পরে আমরা এটা ম্যাথ করে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কিভাবে কোশ্চেনটা থাকবে। আর যদি আমাদেরকে প্রশ্ন করে ডোরা প্রস্থ নির্ণয় করো, আমি এখানে দেখাচ্ছি না সূত্রটা কিভাবে আসছে, বাট এই জিনিসটা আসলে দরকার যে আসলে আমাদের সূত্রটা কি, এবং এইটার বেসিকলি যদি বুঝতে পারি কোনটা কি, তাহলে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। বাট সূত্র কিভাবে আসে সেটা বোঝার জন্য কিন্তু বইটা আমাদের পড়তে পারি, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই বই পড়তে বলবো, বই পড়তে না করবো না। সেদিকে ডোরা প্রস্থটা কি, ডোরা প্রস্থকে আমরা প্রকাশ করি ডেল্টা এক্স দ্বারা অথবা এক্স এন দ্বারা কখন প্রকাশ করবো একটু পরে বলছি। আচ্ছা, তাহলে ডোরা প্রস্থ আমরা কিভাবে বের করি, জাস্ট আমরা এই ডোরা ব্যবধানকে 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। কখন 2 দ্বারা ভাগ করব? যখন আমাদেরকে বলে দেওয়া হবে না এটা প্রথম ডোরা নাকি দ্বিতীয় ডোরা নাকি তৃতীয় ডোরা নাকি চতুর্থ ডোরা। যদি বলে দেয় চতুর্থ নাম্বার ডোরা, তাহলে তখন আমাদেরকে এই যে xn ইউজ করতে হবে। যদি বলে দেয় পঞ্চম নাম্বার ডোরা, তখন আমাদের xn ইউজ করতে হবে। আর যদি বলে না দেয় যে কত নাম্বার ডোরা, তাহলে আমরা সেখানে যেটা করব, ডোরা প্রস্থ নির্ণয় করার সময় আমরা ডেল x/2 লিখব। কনসেপ্ট ক্লিয়ার হবে? আমি জানি কিচ্ছু বুঝেন নাই, ম্যাথ করলে এক্সাম্পল দেখলে তখন আপনি বুঝতে পারবেন। জাস্ট এখন সূত্রের মধ্যে এটা লিখে রাখেন, যখন কততম ডোরা প্রস্থ, কততম ডোরা প্রস্থর কথা বলবে, ডোরার প্রস্থ ব্যবধানও বলতে পারে, প্রস্থ কিংবা ব্যবধানও বলতে পারে। ডোরার প্রস্থ বলবে প্রশ্নে যখন কততম ডোরার প্রস্থ কথাটা উল্লেখ থাকবে তখন xn লিখতে হবে। এটা নোটের মধ্যে লিখে রাখেন, যদি কি হয়, যদি প্রশ্নে যখন কততম ডোরার প্রস্থ বলবে তখন xn লিখতে
সূত্রটা কি, সূত্রটা হচ্ছে জাস্ট ডেল এক্স কে তখন আমরা 2 দ্বারা ভাগ করে দিব, তখন আসলে জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে, জিনিসটা যা দাঁড়াবে সেটা হচ্ছে যে ডেল এক্স এর মানটা বসাবো ল্যামডা ডি বাই এ, আর নিচে হচ্ছে 2 গুণ অবস্থায়, তাই তখন আমাদের জোড়া প্রস্থের কথা জিজ্ঞেস করলে আমরা লিখব হচ্ছে ল্যামডা ডি বাই 2a। আমরা কিন্তু অনেকেই গন্ডগোল করে ফেলি যে ডোরা ব্যবধানের ক্ষেত্রে সূত্র কোনটা লিখবো, ডোরা প্রস্থের ক্ষেত্রে সূত্র কোনটা লিখবো। মনে রাখবো, একদম মাথার মধ্যে গেঁথে রাখি যে ডোরা ব্যবধান জিজ্ঞাসা করলে ডোরা ব্যবধান মানে হচ্ছে একটা উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার শুরু থেকে অন্য উজ্জ্বল ডোরার শুরু অথবা সরি শুরুকে বোঝায়, একটা উজ্জ্বল ডোরার শেষ থেকে অন্য উজ্জ্বল ডোরার শুরুকে বোঝায়, ঠিক আছে, অথবা একটা অন্ধকার ডোরার শেষ থেকে অন্য একটা অন্ধকার ডোরার শুরুকে বোঝায় হচ্ছে আমাদের ডোরা কি, ডোরা ব্যবধান, যেটাকে আমরা প্রকাশ করি ডেল এক্স দ্বারা। এটা মানে হচ্ছে ল্যামডা ডি বাই এ। আর যদি আমাদেরকে বলে ডোরা প্রস্থ বের করো, তখন আমরা এখানে বসাবো হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু এই ডেল এক্স ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই 2, যেখানে ডেল এক্স এর মানটা বসাবো, তারপর 2 দিয়ে গুণ করব। বুঝা গেছে কিনা? বুঝা গেছে না? বুঝা গেছে কিনা এতটুকু কনসেপ্ট? আচ্ছা আচ্ছা, তাহলে দেখি, তাহলে আমরা এই সূত্র দিয়ে দুটো ম্যাথ করব, এখন দুইটা ম্যাথ করব, ব্রেইনে সেভ করে ফেলছি। ভেরি গুড। এখন এই দুটো সূত্র হচ্ছে আমি একপাশে লিখবো, দেন হচ্ছে আমরা কি করব, দুটো ম্যাথ করে ফেলবো। এবং সর্বশেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি লাইভ ক্লাসটা রাখবো না। খুবই খারাপ লাগলো যে এভাবে মানে অন্য একটা মন মানসিকতা নিয়ে হচ্ছে ক্লাসের অর্ধেকটা করে কোনো লাভ আছে? মেইন টপিকটা যদি আপনি মিস করে ফেলেন কোনো লাভ আছে আমাকে একটু বলেন। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে। তো টাইপ 3 তে আমরা দুটো সূত্র পাশে লিখে রাখি, টাইপ 3 তে দুটো সূত্র লিখে রাখি পাশে, দেন আমরা হচ্ছে দুইটা কোশ্চেন হচ্ছে সলভ করব। এবং আজকে ক্লাসে আমি বোর্ড কোশ্চেন সলভ না করা পর্যন্ত শেষ করব না। যদি একজন থাকে, যদি দুজন থাকে, তাও আমি লাইভ ক্লাসটা করাবো, কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চিন্তা করি, টাইপ 3 তে আমরা দুটো সূত্র শিখছি। একটা হচ্ছে ডেল এক্স, যেটা হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান ডেল এক্স এর মান কত? ডেল এক্স এর মান হচ্ছে ল্যামডা ডি বাই এ। এবং আমরা ডেল্টা এক্স যেটা শিখলাম, ডেল্টা এক্স শিখলাম হচ্ছে ডেল এক্স বাই 2, দ্যাট মিন্স ল্যামডা ডি বাই এ ইনটু হচ্ছে 2। এবার এই দুটো সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করব, ম্যাথ করতে খুবই মজা লাগবে। আই প্রমিস, যারা এখন পর্যন্ত লাইভে আছে তারা অনেক কিছু শিখে যাবে, এখান থেকে অনেক কিছু শিখে যাবে এবং তাদের আফসোস হবে না, আমি আশা করব। তো আমি এখান থেকে এখন হচ্ছে দুইটা কোশ্চেন এখন করিয়ে দিব, ঠিক আছে? দুটো কোশ্চেন আমরা এখন এখান থেকে করব এন্ড খুব মজা করে কোশ্চেনগুলো সলভ করব আমরা, ঠিক আছে? তো আমি একটু কোশ্চেনগুলো বোর্ডের মধ্যে লিখি, কোশ্চেনগুলো আমি একটু বোর্ডের মধ্যে লিখি। আচ্ছা, কোশ্চেনটা একটু বোর্ডের মধ্যে লিখে দেই। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচির পরীক্ষায় এখনো কেউ ক্লাসে জয়েন করলে সে বুঝবে, আমি মানে আশা করব যে সে বুঝবে, কারণ আমি এমন ভাবেই বুঝাচ্ছি যে মাঝখান থেকে জয়েন করলে সে বুঝতে পারবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দুটি মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার এবং লেখা আছে এ চির থেকে 1 মিটার দূরত্বে, এ চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার ব্যবধান 0.295 মিলিমিটার পাওয়া গেল। আলোর তরঙ্গ নির্ণয় করো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ঠিক আছে?
আচ্ছা এইবার লক্ষ্য করে কি কি বলা আছে। ইয়ং এর রিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। দুটো চির লিখলাম, চির দুইটার দূরত্ব বলা আছে, ঠিক আছে। এই যে চির দুইটার দূরত্ব, এই দুইটার দূরত্ব আমি বলেছি কি এ দ্বারা প্রকাশ করি না আমরা। চির দ্বয়ের দূরত্ব দেওয়া আছে a ইকুয়াল টু কত দেওয়া আছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার। এই চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার ব্যবধান। সেটা সবাই বুঝছে কিনা, ঠিক আছে। অনেকে হচ্ছে মানে ধৈর্য হারিয়ে চলে যাচ্ছে, আর কতক্ষণ ক্লাসে থাকবো, হতাশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ধৈর্য থাকলে হচ্ছে তার ফল পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার থেকে কোথায় যাব, মিটারে যাব। মিটারে গেলাম। এই পর বলা আছে আমাদের ডোরার ব্যবধান, এটা হচ্ছে আমাদের কি ডোরার ব্যবধান। তাহলে লিখি ডোরার ব্যবধান কত দেওয়া আছে, ডোরার ব্যবধান ইকুয়াল টু দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 0.295 মিলিমিটার। এই মিলিমিটারকে আমাদের কিসে নিতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। 0.295 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার, রাইট। ওকে, তাহলে আমরা ডেল এক্স এর মানটা হচ্ছে পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। সূত্রের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য আছে না, চলেন এবার আমরা কি করব, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ, যেখানে আমাদের ল্যামডার মান বের করতে হবে, তাই আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। ল্যামডা ডি ইকুয়াল টু ডেল এক্স ইনটু এ। সুতরাং আমরা এখান থেকে ল্যামডার মানটা কত পাবো, ল্যামডা ইকুয়াল টু ডেল এক্স ইনটু এ ডিভাইডেড বাই ডি। মানগুলো বসাই, মান বসালে আপনারা আমাকে কমেন্টে খুব দ্রুত অ্যান্সারটা জানাবেন। ডেল এক্স এর মান কত পাইছি আমরা, ডেল এক্স এর মান হচ্ছে 0.295 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু এর মান কত পেলাম, এর মান পেলাম হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। ডিভাইডেড বাই কত পেলাম, ডিভাইডেড বাই ডি এর মান কত দেওয়া আছে 1 লিখলেও যা, না লিখলেও তা, তাও লিখলাম। আচ্ছা তাহলে এবার আমাকে একটু অ্যানসারটা কমেন্ট করে জানান যে এখান থেকে আমরা অ্যানসার কত পাবো। অ্যানসারটা একটু কমেন্ট করে জানান যে এখান থেকে আমরা অ্যানসারটা কত পাবো। আচ্ছা মাঝখানে ব্লার হয়েছিল না, দুঃখিত। আচ্ছা কে কোথায় বুঝতে পারেনি, আমি কথা যে বলছি মুখে ওইটা তো বুঝতে পারছেন, কারো কোনো বুঝতে সমস্যা হয় নাই তো। এখন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তখন ব্লার ছিল মনে হয়। 5.9 ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা আমাদের তানজিনা আক্তার জানিয়েছে। 5.9 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার, ভেরি গুড। 5.9 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার। আচ্ছা তাহলে এখন চিন্তা করি, আমাদের যে মিটারের মানটা এসেছে, মিটার যেহেতু মানটা এসেছে, আমরা চাইলে এটাকে মিটারেও রাখতে পারি, আবার চাইলে আমরা এটাকে কি করতে পারি, এই মিটারের মানটাকে আমরা চাইলে কিন্তু অ্যাংস্ট্রমে রাখতে পারি। কিন্তু আমাদের এখানে অ্যাংস্ট্রমে নিতেই হবে, কেন, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো এটা। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের অ্যাংস্ট্রমের জিনিসটা কেমন হয় বলুন তো, অ্যাংস্ট্রমের জিনিসটা কেমন হয়, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু আমরা কি জানি, 10 টু দি পাওয়ার 10, জানি না, 10 টু দি পাওয়ার 10 জানি না। তাহলে আমাদের যদি বলে এখানে যে আমাদের এই জিনিসটাকে হচ্ছে অ্যাংস্ট্রমে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তখন আমরা কি করব, আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে জিনিসটা যদি দেখাই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। 5.9 ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। হ্যাঁ এই যে আমি একটু দেখাই ক্যালকুলেটরটাকে আসলে দেখা যায় কিনা। আচ্ছা আমি লিখেই দিই না, লিখে দিই, ক্যালকুলেটর দেখা যাবে না। সো দেখেন তাহলে একটু লক্ষ্য করেন, যদি আমাদেরকে এরকম মিটারে রাখতে হয় তাহলে কিন্তু কখনো কখনো ক্রস দিয়ে দিবে, একদম ডিরেক্ট ক্রস দিয়ে দিবে। এই জন্য আমাদের হচ্ছে মানে সাবধানতার কোনো শেষ নাই, সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিসে রাখতে হবে, অ্যাংস্ট্রমে রাখতে হবে। আর এই অ্যাংস্ট্রমে রাখার জন্য আমরা কিন্তু সূত্র জানি যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10। এখন যদি আমাদেরকে সরি, সেটা হচ্ছে 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম, 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। তাহলে এখানে এত মিটার ইকুয়াল টু কত অ্যাংস্ট্রম হবে, জাস্ট এতটুকু গুণ করে দিলে চলবে। তাহলে 5.9 ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 10 টু দি পাওয়ার 10 কি হবে, 10 অ্যাংস্ট্রম। বুঝতে পারছেন আমি কি বলছি?
তাহলে কি বুঝলাম যে 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম, দ্যাট মিন্স আমাদের এত মিটার ইকুয়াল টু কত অ্যাংস্ট্রম হবে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 5900। ওকে 5900। তাহলে আমাদের যদি মানে এককগুলো আমি আজকে ক্লাসে যা যা একক শিখালাম, একটা হচ্ছে মিলিমিটার থেকে মিটারে কিভাবে নিয়ে যেতে হবে। মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মিলিমিটারের সাথে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস গুণ করতে হবে, -3 গুণ করতে হবে। যদি আমরা মিটার থেকে অ্যাংস্ট্রমে যেতে চাই, মিটার থেকে যদি অ্যাংস্ট্রমে যেতে চাই তাহলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করতে হবে। যদি আমাদেরকে বলা হয় যে তুমি অ্যাংস্ট্রম থেকে মিটারে আসো, তখন আমরা কি করব, অ্যাংস্ট্রম থেকে অর্থাৎ 10 টু দি পাওয়ার 10 থেকে মানে অ্যাংস্ট্রম থেকে যদি আমরা মিটার যেতে চাই তখন আমরা কি করব, 10 টু দি পাওয়ার -10 দ্বারা গুণ করব। এই এককের জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, মানে এখানে আসলে কত দিয়ে গুণ করলে মিটারগুলো চেঞ্জ হবে, এককগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তো টাইপ নাম্বার 3 এই ম্যাথসটা সবার কাছে ক্লিয়ার কিনা, টাইপ নাম্বার 3 ম্যাথসটা সবার কাছে ক্লিয়ার কিনা। 5.9 into 10 to the power 3। এই অ্যান্সার এটা হবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার। না না, এটা আসার কথা না, ক্যালকুলেশন ভালো করে করেন। তানজিনা আক্তার, একটু ক্যালকুলেশনটা ভালো করে করে দেখেন তো। আমার মনে হচ্ছে আপনি ভুল করে ফেলছেন কোথাও একটা, মনে হচ্ছে না, মানে ভুলই করছেন। দেখেন আপনি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ও আমি বুঝতে পারছি উনি কি, না উনি ঠিক আছে, উনি ঠিক আছে, পয়েন্টের দিক থেকে উনি ঠিক আছে, পয়েন্টের দিক থেকে ঠিক আছে, আমি পয়েন্টটা খেয়াল করি নাই, সরি সরি সরি। এই জিনিসটা যে তানজিনা আক্তার যে দেখাইছে না, তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলি। উনি জিনিসটা করেছে 0.4, এটাকে হচ্ছে এটা মিলিমিটারে আছে, আমি এটাকে মিটারে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। প্রথম কথা আমি 4 হচ্ছে 4 মিলিমিটার আছে, 4 মিলিমিটারকে আমি কোথায় নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তো তখন আমাকে 4 এর সাথে ইনটু 10 টু দি পাওয়ার -3 করলে নরমালি হয়ে যাবে। বাট যদি আমাদের এখানে 0.4 থাকে, তখন আমাদের এখানে পাওয়ারটা অ্যাকচুয়ালি কি হবে, যত পয়েন্ট বাড়তে থাকবে, পয়েন্ট যত বাড়তে থাকবে তত এখানে 10 টু দি পাওয়ার মাইনাস এই সংখ্যাটাও বেড়ে যাবে। তো 10 টু দি পাওয়ার -n এর সংখ্যাটা হচ্ছে বেড়ে যাবে, যত পয়েন্ট বাড়তে থাকবে তত n এর সংখ্যাটা হচ্ছে বেড়ে যাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের এখানে কি বলে তানজিনা আক্তার তিনি হচ্ছে যেটা করেছেন, তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে এখানে পয়েন্ট আকারে লিখেছেন, এজন্য ওনার এখানে পাওয়ার এসেছে, পাওয়ারটা এসেছে। কিন্তু যদি আমরা এই জিনিসটাকে এইভাবে ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই তাহলে দেখবো এখানে কোনো পাওয়ার আসবে না, বাট ওনারটাও অ্যান্সার ঠিক আছে, এটাও হচ্ছে অ্যাংস্ট্রম, এই মানটাও ঠিক আছে, ঠিক আছে। তো আমি আশা করবো সবাই এটা আবার কনফিউজ হয়ে যাবেন না অ্যান্সারটা দেখে। গত ক্লাসে, আচ্ছা আজকে হচ্ছে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। গত ক্লাসে আমি এই রকম একটা ম্যাথ দিয়ে ক্লাসটা শুরু করব, ঠিক আছে, সরি আগামী ক্লাসে, আমি খালি উল্টাপাল্টা বলছি আজকে। তো আগামী ক্লাসে আমরা যেটা করবো এইরকম সেম এরকম দেখতে একটা ম্যাথ দিব, একটু পেঁচানো হবে। সো আমি আশা করবো সবাই হচ্ছে ক্লাস নোটটা অবশ্যই অবশ্যই আমাদের এই গ্রুপে, প্লাস আমাদের যেটা নতুন গ্রুপ খোলা হয়েছে না নোট সাবমিট করার জন্য, সেই গ্রুপে সাবমিট করে দিবেন। এবং পরবর্তী ক্লাসটা আমি আগামীকালকে নিব কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা টাইপ 3 পর্যন্ত শিখলাম এবং আমরা পরবর্তী ক্লাসে টাইপ 7 পর্যন্ত যাব, ঠিক আছে। পরবর্তীতে আমরা টাইপ 7 পর্যন্ত যাব এবং আমি চাচ্ছি না আসলে সবাই এটা মিস করে ফেলুক, আমি এখনই ক্লাসে ডিলিট করব, এই মুহূর্তে আমি ক্লাসে হচ্ছে ডিলিট করব। এবং যার যার হচ্ছে দরকার আমাকে ইনবক্সে জানাবেন, আমি হচ্ছে তাকে ইনবক্সে হচ্ছে ক্লাসটা হচ্ছে দিয়ে দিব। বাট যারা অবহেলা করে ক্লাস থেকে নিয়ে নিল তারা এই ক্লাস পাবে না, ঠিক আছে। আমাকে বলতে হবে কেন, কি কারণে ক্লাসটা করতে পারে নাই, কেন কি সমস্যা ছিল সব বলতে হবে, তাহলে হচ্ছে আমি ক্লাসটা রেকর্ডে দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখনো পর্যন্ত অনেকেই আছে, আচ্ছা এখনো পর্যন্ত অনেকেই আছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমি আশা করব সবাই হচ্ছে থাকবে ক্লাসের মধ্যে, কারণ একটা ক্লাস মিস করে ফেলছে মানে অনেক কিছু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।